ভীষণ অস্বস্তি লাগে যে মুসলিম বলে আলাদা, এ তো না। আমি তৌসিফকে তো নিজের ভাইয়ের মতো ভালোবাসি। তৌসিফ গেস্ট গেলেন, কোথাও টাকা নেন, না নিলে কিন্তু দাম কমে যাবে দাদা। না, ফেডারেশন লাখটা খুব ভালো ছিল আমার। ফেডারেশন দেখুন, আমি ফেডারেশন তাহলে ফাইনাল বলতে পারি অমিত ফেডারেশন কাপ ভদ্র। হ্যাঁ, অবভিয়াসলি ফেডারেশন কাপে আমার থেকে বোধহয় বিজয়নের জেতা বোধহয় একটা টিয়ার রাখে। প্রথম কথা, ফেসবুকে যে ফেসের যে ফেস নিয়ে মানুষ ফেসবুকে অন্য লোককে দেখায়, আমার লজ্জা লাগে যে আমি আমার ওই ফেস 87 আমি চলে গেছিলাম। 87 চলে যাওয়ার পর বোধহয় একটা কোনো কাগজে লিখে মানে হেডিংটাই ছিল যে সুব্রত ভট্টাচার্য আমার ফুটবলারদের দেখি রাজনৈতিক মঞ্চে, আপনাকে তো দেখলাম না। নেহরু কাপ খেলেছিলাম, ক্লাব কাপ নেহরু কাপ, মহামারানের ক্লাব কাপ নেহরু কাপ। ওটাকে বলা হয় কিন্তু মানে চুনি গোস্বামীর লেখা আনন্দবাজারেই লেখা যে ক্লাব লেভেলে বিদেশিদের সাথে এত উঁচু মানে শুনেছি বলে বুড্ডে তুই আবি তক খেল রা হ্যায়, মানে রাজেশ খান্না এরকম কোনো সময় নাকি বলেছে। যে ক্লাবে খেলেছি, যখন খেলেছি সেই ক্লাবের পর আমি কোনো ক্লাবের জার্সি পরে পাড়ায় প্র্যাকটিস করি। এক্সট্রা টাইম। নমস্কার বন্ধুরা, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত আরও একটি পডকাস্ট নিয়ে। আমি আজ হাজির অমিত ভদ্রের বাড়িতে। আলাদা করে নিশ্চয়ই পরিচয় দেবো না, আপনাদের খুবই প্রিয় পছন্দের মানুষ। নমস্কার অমিত দা, বলুন সবার আগে কেমন আছেন? ঠিক আছে, আপনার রিটায়ারমেন্ট, ফুটবল নিয়ে আছি, ভালো আছি। মানে এক ছোট কথায় আছি, অনেক কিছু করছি আমি। এবং ফুটবল নিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আপনারা যেটা দেখেন সেটা কিন্তু অমিত দাকে বড় ক্লাবের আশেপাশে দেখবেন না। অমিত দা একেবারে গ্রাসরুট লেভেলে বাচ্চাদের নিয়ে কাজ করেন। তাদের যে সমস্ত দলগুলো রয়েছে সোনারপুর, বারুইপুর বা গড়িয়া আশেপাশে অঞ্চলে হঠাৎ হঠাৎ ভিজিট দেন এবং সেই দলগুলোর মস্তিষ্ক তিনি কিছুটা ইনজেক্ট করেন, নিজের ফুটবল বোধ বুদ্ধি। এটাকেই নিজের ফুটবল জীবনের অভিজ্ঞতার জায়গা বেছে নিলেন? কেন কোচিংয়ে গেলেন না বা অন্য কোনো জায়গায় কেন গেলেন না? না, কোচিং করানোর আমার সুযোগ ছিল না, বা কোচিং শেখারও সুযোগ ছিল না, কারণ আমি যে কর্পোরেটে কাজ করতাম তারা স্পেয়ার করতো না অন্তত। কারণ আমি যে পোস্টেও ছিলাম সেখান থেকে ছুটি নেওয়ার ব্যাপার ছিল না, এবং অফিসটাকে আমি ভালোবেসেছিলাম, অফিসটার কাজ শিখে গেছিলাম, মজাও পেয়েছিলাম। সেই জন্য কোচিংয়ের থেকেও সেখানে বেশি মজা পেয়েছি বলে পেট্রিয়ামের আমার অন্তত চাকরির জীবনের শেষ দিকটা খুব মানে আনন্দে কাটিয়েছি। মানে শেখাশেখির মধ্যে দিয়ে, অনেক কিছু শেখার মধ্যে দিয়ে অনেক আনন্দে কাটিয়েছি। সেখান থেকে অনেক কিছু শিখেছি যেটা সমাজে পরের দিকে কাজে লাগাবো বলেই সেইটা ব্যবহার করছি। আমি এই মুহূর্তে একটা টিম করেছি যেটা ওআইএমএস এর সাথে আমি যুক্ত আছি, যেটা সোনারপুর ওআইএমএস এ। সেটা চেয়ারম্যান হিসেবে এই মুহূর্তে আছি। আমি একা নেই, আমার সাথে আছে প্রতাপ ঘোষ আছেন, অতনু ভট্টাচার্য আছে, এবং সেই সাথে আছে শঙ্কু। এরা মিলে একটা টিম আছে, আরও অনেকেই আছে, কোচেসরা আছে, দেবাশিস আছে, দেবা এক্স প্লেয়ার একজন, ও অনেকটা হেল্প করে এখানে একটা আইএফএ অ্যাফিলিয়েটেড একটা টিম আছে যারা এই মুহূর্তে সেকেন্ড ডিভিশন খেলছি। আমাদের আন্ডার-14 টিম আছে, আন্ডার-12 টিম আছে, এবং আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলছি। আইএফএর স্বীকৃতিপ্রাপ্ত সেই টুর্নামেন্টগুলো খেলছি এবং ভালো রেজাল্ট করছি। আর একটা বড় ব্যাপার হলো, আমি জাস্ট 2-3 বছর হলো এটার মধ্যে ইনভলভ আছি। আমাদের বয়স্ক একটা ছেলে যারা আন্ডার-14, যেটা গত বছর আন্ডার-12 বা 14 খেলেছিলাম, সেই ছেলেগুলো এবছর চেন্নাই এফসিতে রেসিডেন্সিয়াল ক্যাম্পে রয়েছে। তারা নাকি বললো, দাদা স্যার আমরা 2-3 প্লেন চড়া হয়ে গেল। তাদের সুন্দর জামা কাপড় দেখে ভালো লাগলো, পায়ে একটা স্পোর্টস শ্যু দেখে ভালো লাগলো। তাদের কাছে এখন নাকি একটা বলছে যে ভালো বুট আছে। এটাই সবচেয়ে আনন্দের, যে একটা এজ অফ 14, 15, 16 ছেলেরা তারা নিজেদের খেলাধুলোর সরঞ্জাম তারা নিজেদের খেলার মূল্য দিয়েই বাজার থেকে পাচ্ছে। সেটাই হচ্ছে একটা আপাতত আনন্দ, আপাতত ছোট হলেও সাকসেস। সেই জন্যে আশা করি যে আমাদের জেলায় ফুটবল আছে, পাচ্ছি, এরা যাবে, এরা খেলবে, বিভিন্ন জায়গায় খেলবে। অবশ্যই অনেকেই সাহায্য করে, বিভিন্ন ক্লাব। আমরা লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলে 4টে ছেলেকে দিয়েছিলাম আন্ডার-14, তারা সাহায্য করেছে। নবাবের ওখানে 2-3 জন ছেলে গেছিলো, তারা কেউ প্রিমিয়ার লিগ খেলেছে। কালকেই একটা ছেলে গোলও করেছিল ইস্টবেঙ্গলের এগেইনস্টে, নাকি সে ছেলেটা গোলও করেছে, সৌম্যদীপ। তা এইগুলোই হচ্ছে ভালো লাগছে। আগামী দিনে অনেক ছেলেই যাবে, কোনো ভুল নেই। আচ্ছা, আমার এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে কোচ হতে পারলেন না বা কোচ হতে চাইলেন না, এটা কি কোথাও একটু হলেও আফসোস আছে?
এখন তো কোচ মিনস হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। আমার কাছে কোচ মিনস ম্যান ম্যানেজমেন্ট। খেলা শেখানোর জন্য তো যে বেসিক খেলা খুব একটা বেশি শেখানো যায় না, যার যেটা আছে সেটাকে একটু ফাইন টিউন করা হয়। হ্যাঁ, পরিষ্কার ফাইন করে টিউন ছাড়া কিছুই করা হয় না। কোচিং বলে একটা কোচিং নতুন কিছু এখন আর পদ্ধতি বের করার জায়গা নেই। বেসিক যেটাই ছিল তার কিছু যাওয়ার fine হয়ে tune- গেছে আর কি। না না, সুরজিৎ সেনগুপ্তের আমলে যেটা হতো, উইং থেকে একটা যদি বল তোলা যেত, সেখানে সুরজিৎ সেনগুপ্তর আমলেও বলটা তো কোনো সময় লো ড্রাইভে তুলতে হতো, কোনোটা লং তুলতে হতো। আজও সেই ফুটবলই আছে, কিছু কিছু ফাইন টিউন হয়েছে। হয়তো সুরজিৎ সেনগুপ্তর কাছে বলটা কীভাবে যাবে, বা স্বপন সেনগুপ্তর কাছে, বা আমাদের পরের দিনের বাবুমানি বা উত্তম মুখার্জির কাছে কীভাবে বল যাবে, সেই বল যাওয়ার পদ্ধতিটা এখন চেঞ্জ হয়েছে হয়তো, বাট বেসিক বেসিক ফুটবলটা একই আছে। এখন রেফারিং না, কিছু রুলসের জন্যে যাকে বলে পাওয়ার ফুটবলটা সরে গেছে। পাওয়ার ফুটবলে আগে যেটা হতো গায়ে গা লাগলে বা পায়ে পা লাগলেই যে ফাউল হতো, এখন ফাউল পজিশনাল হতো হয়েছে। না, সেগুলো এখন ফাউল হয় বলে সেই ফুটবলটা চলে গেছে। আদারওয়াইজ সব ফুটবল একই আছে, ফলে কোচিংয়ের খুব একটা দরকার হয় না। বাস্তব বুদ্ধি থাকলে যারা একটা মানে যা ট্রিগোনোমেট্রিও জানে, একটা মাঠকে কোথা দিয়ে শর্টেস্ট ওয়েতে গোল বক্সে পৌঁছানো যায়, এটাই তো কোচিং। এটাই অঙ্ক, এটাই এটাই অঙ্ক। বেসিক অঙ্ক, তো সেইটাই শর্টেস্ট ওয়েতে যাওয়া যায়, আর কিভাবে ফানেল করলে মুখটা বন্ধ করে দেওয়া যায়, এই তো দুটো তো অঙ্ক, সেটাকে যে যেরকমভাবে যে সাজায়। যেরকম ভাবে সাজায়। ফুটবলে এলেন কিভাবে? একটা পরিবার আপনার, যে পরিবারে মানে ডাক্তার ছড়াছড়ি বলা যায়, অনেকগুলো ডাক্তার। একটা এডুকেটেড ফ্যামিলি, সেখানে ফুটবল মানে কি পরিবারের সবচেয়ে বকে যাওয়া ছেলেটা? আমি না, কিভাবে ব্যাখ্যা করব? না, আমি জয়েন্ট দিয়েছিলাম, সেই জন্য বকে যাওয়ার জন্য আমি কিন্তু 12-এ জয়েন্ট দিয়েছিলাম। আমিও দিয়েছিলাম, পাইনি যেহেতু। আমিও পাইনি। হ্যাঁ, আমি দিয়েছিলাম এই আশায় যে যদি 10 নম্বর 5 নম্বরের একটা নাকি তখনকার দিনে স্পোর্টস পার্সনদের একটা সুবিধে দেওয়া হতো। সেটা আমি আর একটা এখানকার সুভাষিনী স্কুলের একটা মেয়ে দিয়েছিলাম। সে এখন এখানকার দিদিমণি। ফলে সেই অর্থে না, আমাদের বাড়ি থেকে মানে আমরা 5 থেকেই হয়তো আমার ভাই সে এখন আমি বলব পৃথিবীর বিখ্যাত ডাক্তার, কার্ডিওলজিস্ট, কার্ডিওভাস্কুলারের ডাক্তার। সে এই বিদেশেই দীর্ঘদিন ধরে আছে, সেই 9 দশক থেকেই এখানে আছে। কার্ডিওভাস্কুলারের ডাক্তার। সে এখানে ছোটবেলা থেকেই তাকে আমি ফার্স্ট হতে দেখেছি, ফার্স্ট নয় সেকেন্ড, এই হতে হতেই এসছে। আমার মেজো বোনও লেখাপড়ায় দারুণ ভালো ছিল। আমিও খারাপ ছিলাম না, আমি নাকি অঙ্কে ভালো পারতাম। হ্যাঁ, এরা বলতো। ব্যাস, বিভিন্ন টিচারের কাছে পড়তাম, এখানে পড়তাম, অ্যাথলেটটা করতাম মানে অ্যাথলেটটা আমাদের ছিল, আমার পিসি বা মাসির যাকে বলে, পিসি বা মামা বাড়ি যাকে বলেন, সেই মামা বাড়ির ছেলেমেয়েরা আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা এবং আমার মাসির ছেলেরা, এরা প্রত্যেকেই লেখাপড়া পরবর্তীকালে ফুটবলার হয়েছিল রূপক চৌধুরী। রূপক চৌধুরী হয়েছিল, তাদের বাড়িতে ডাক্তার আছে, আমার বাড়িতে ডাক্তার আছে, আমার ছেলে ডাক্তার, ভাইয়ের ছেলে ডাক্তার, বোনের ছেলে ডাক্তার, সে এমবিবিএস লন্ডন আবার। হ্যাঁ, আরেক বোনের ছেলে ডাক্তার। তা ডাক্তার একটাই যে ডাক্তার হচ্ছে, আমার খেলা দেখে কেউ অনুপ্রাণিত হয়ে ফুটবলে আসেনি। মানে আপনার পরিবারে পরবর্তীকালে? পরিবারের পরবর্তীকালে বা পরিবার বা আশেপাশে আমার ভাইকে দেখে বরং অনুপ্রাণিত হয়ে গোটা 6-7 ডাক্তার হয়ে গেছে আমাদের ফ্যামিলির মধ্যেই। তাই যাই হোক, একটু হলেও আফসোস আছে এতে? না মানে ভাইয়ের প্রভাবটাই বেশি আছে। তবু ভালো, আমি বলব যে অ্যাটলিস্ট দুটোই, একটা সমাজকে আনন্দ দেওয়ার জন্য আর একটা সমাজকে সেবা করার জন্য। যাই হোক, ভাইয়েরটা আরও মহান কাজ। ভাইয়ের যে আচ্ছা, যখন ফুটবলার হওয়ার কথা ভাবলেন বা সিদ্ধান্ত নিলেন, যখন প্রতিভাটা একটু একটু করে প্রতিভাত হচ্ছে, একটা এডুকেটেড ফ্যামিলি কিভাবে নিল? না ওরমভাবে শিক্ষা ব্যাক টু 1980s। একদম 80s যাচ্ছি আমি, মানে ওরমভাবে তো হয় না। তখনকার সমাজ ব্যবস্থা অন্যরকম একদম ছিল। জাস্ট এখান থেকে একটা হঠাৎ খেলতে গেলাম, একটা পাকসার কাছে খেলতে গেলাম, অচ্যুত ব্যানার্জির কাছে গেলাম, 1 বছরেই অনেক কিছু ঘটে গেল। 1 বছরেই তালতলা খেললাম, 1 বছরেই জুনিয়র এই ক্যালকাটা ইউনিভার্সিটি খেললাম, সেম বছরেই জুনিয়র বেঙ্গল খেললাম। আমি আর কিষাণু খেললাম। আমি কিষাণু মনোজিৎ, না আমি কিষাণু খেললাম। তারপরের বছরই আমি আর কিষাণু, অতনু ছিল সে বছর। তারপরের বছরই আমি আর কিষাণু আর মনোজিৎ রেল খেললাম জুনিয়র। আমি 2 বছর জুনিয়র ন্যাশনাল খেলেছি, মানে তারপরের বছর তখনই চাকরি পেলাম। ও পটে গেল, কিষাণু পটে গেল, আমি এখানে বিএনআর এলাম। বিএনআর এসে একটা নতুন সংসার পেলাম, মানে বিএনআর এলাম, ইন্টার রেল খেললাম, সেখানে সুদীপ চ্যাটার্জিকে পেলাম, মানিক ভৌমিক পেলাম, অতনু তো ছিলই আগে, অতনু আগেই বিএনআর সই করেছিল।
আরও গ্রেট প্লেয়ার বাবু, এই বীরবাবু, চেন্নাই রেড্ডি, একটা বিউটিফুল হুম। পরিবেশ। তার মধ্যে কোচ অরুণ ঘোষ বলবো না, মেন্টর বলো মেন্টর। বা সিনিয়র বলো, কোচ ছিলেন হচ্ছে গবাদা, বলরাম, অরুণ ঘোষ। এগুলো একটা পুরা মানে সহচর্য একটা। না, এগুলো যেই পেয়ে গেছি, ফলে বেশটা আমি বলবো যে একটা ভদ্র গোছের ছিল, ব্যাপারটা ছিল ওর মধ্যে ফটকা কিছু, এই এখনকার এতে হুম, ফটকা হুম। ব্যাপারটার এই যে এসব ছিল না। যে লোকগুলো বলতো তারা মন থেকেই বলতো, বোঝা যায় তো ওইগুলো মন থেকেই বলতো, এবং তার মধ্যে আমিও বিচার করে দেখলে বোঝা যেত তার মধ্যে সায়েন্সও আছে, এবং সেগুলো ফলো করেই খুব অল্প সময়ের মধ্যে থেকেই ডেভেলপ করে যায়। আর্টসও তারপরে আছে, আমি, হ্যাঁ, না সায়েন্সও আছে, আর্টসও আছে। সায়েন্সও আছে, এবং তারপরে আমি একটা খুব ভালো বন্ধু পেলাম, যেটা হচ্ছে সুব্রত দাস বলে একটা সাইড ব্যাক ছিল, যে পরে ইউবিআইতে কাজ করতো, রাজস্থান অব্দি খেলেছে, বড় টিমে আসানসে খেলতে পারতো, এত কোয়ালিটি ছেলে, যাই হোক খেলেনি। ও আমার একটা বেস্ট বন্ধু ছিল বিএনআরে থাকাকালীন। হুম, আমরা দুজনে বিএনআরে প্রায়, বিএনআর নট অনলি, রিলেজের হুম, সব সন্তোষ ট্রফি সব কটা ম্যাচই রোজই খেলতাম আমরা তখনকার দিনে। তারপর তখনই ওই করেই ঢুকে যাওয়া, রেলে চাকরিতে ঢুকে গেলাম। আমি যখন চাকরিতে ঢুকলাম, তারপর বোনের বিয়ে, আর্থিক ব্যবস্থাটা তো একটা থাকে, মানে পড়াশুনোর তো তখন, হুম। তখন ভাই আবার ডাক্তারিটা চান্স পেল, বলে তার একটা ফিজ আছে, বাবার রিটায়ারমেন্ট আছে। তা এইগুলোর জন্য চাকরিটা তো আর করতে হতো না, ব্যাস খেলার মধ্যে থেকে গেলাম, সেটা বা হুম। ফ্যামিলির একটা হেল্প হয়েছে, আলটিমেটলি হয়েছে। আচ্ছা, অতনুদা আপনি হরিণাবি স্কুলে একদম ছোট থেকে পড়তেন? না, অতন বোধহয় পরে এসছে আমাদের, 9-10-এ দেখা হয়েছে, বা আচ্ছা, 9-এ দেখা হয়েছে, 9-9-এই দেখা হয়েছে। আমরা, আমি আগে এইখানে 5 থেকে পড়তাম। আচ্ছা। আহ, এখন কথা হচ্ছে বড় দলে এলেন কোন সালে? আমি 84-এ এসেছিলাম, 84-এ মোহামেডানে গেছিলাম, মোহামেডানে গিয়ে আমি এরিয়ান্সে ফিরে যাই, কারণ মোহামেডানে আমি প্লেইং টাইম বেশি পাইনি, একটা ইনজুরি ছিল, কারণ দোষ দেবো না। আমি আর অলোক শাহ গেছিলাম, অলোক শাহও ছিল, অলোক শাহ না, জয়দেব বলে একজন ছেলে ছিল, হুম, জয়দেব ছিল, হুম, অলোক শাহ না, অলোক শাহ ইজমলে ছিল। তা আমার একটা অ্যাডাক্টার ইনজুরি ছিল, পেলভিসে কিছু একটু, হুম। মানে একটা হাড়ের একটুখানি প্রবলেম ছিল, হয়ে যেত আর কি। সেই জন্য আবার একটু আমি একটা, যে নিজের কন্ট্রোল থাকবে সেই ধরনের টিম আবার এরিয়ান্সে গেলাম, হুম, হুম। ওখানে ইনজুরিটা সারালাম ভালো। মানে আমি আর অচিন্ত বেলেল খেললাম, ওখানে খুব, মানে নিজের ভুল ত্রুটি বা নিজেকে আরো ক্রিয়েটিভ রিস্ক নেওয়া, এগুলো সব আর শিখে একটু গেলাম। নিজেকে না, পরিমার্জিত করে ফেলা। পরিবার জিত না, ওখানে গিয়ে তো যদি আমি বড় টিমে খেলতে কি হতো, জুনিয়র ছেলে বড় টিমে খেলা মানে আমি বলটা পেয়ে খুব অ্যাডভান্স পাস দিয়ে দেবো আগে থেকেই, হুম, কোনো রিস্ক নিলাম না। কিন্তু আমি যদি ওটাই যদি একটা রিস্ক নিতে পারি, হয়তো আরো একটু বেশি ক্রিয়েটিভ হবে। সেটা বরং আমি বড় টিম থেকে ওখানে গিয়ে 1 বছর অনেক আমার হেল্প করেছে। তারপরের বছরই মোহনবাগানে গেছি, 86-এ। 86-এ। আর সেটা গোল্ডেন ইয়ার গেছে, একেবারে গোল্ডেন ইয়ার। প্রথম 2-3টে ম্যাচ তো আমি ছিলাম না টিমে, বিকজ আমি তো ফার্স্ট স্টপার হিসেবে সই হয়নি, ভট্টাচার্যের সাথে আসলাম ছিল। হুম, ফলে আমি জাস্ট আমার 3টে ম্যাচের পর সুযোগ পেয়েছিলাম, হুম। ওই ব্যাস, আর কোনো তারপর থেকে আর ফিরে ও তাকাতে হয়নি। 33টা ম্যাচ আনবিটেনই ছিলাম। ফলে ওখান থেকে তারপর আর 87, হ্যাঁ, বড় টিম কত বছর টোটাল হলো, মানে মোহনবাগান, ইস্ট ওই বেঙ্গল তো আর কিছু মোহামেডান, মোহামেডান মোহনবাগান, নিয়ে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, আচ্ছা, ইস্টবেঙ্গলের পর মোহামেডান 5, মোহামেডান থেকে 90 থেকে 94 আবার মোহনবাগান, আবার 95-এ ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের পর মোহামেডান সাইন করেছিলাম কিরম মনে নেই, মোহামেডানে কিছুদিন প্র্যাকটিস করেছিলাম, তারপর অফিসে ফিরে গেছি। মানে 12-13 বছর টোটাল। হুম। 12-13 বছর। আচ্ছা, মোহনবাগানের আহ, একটা ঘরের ছেলে বলা যায় আপনাকে, এটা কেন? না, প্রথম 2 বছর মোহনবাগান খেলেছিলাম। সেরা সময়টা মোহনবাগানে কাটিয়েছেন তাই? না, সেরা সময়ের, হ্যাঁ, সময় বেশি মোহনবাগানেই কেটেছে, কিন্তু একটা বছর ইস্টবেঙ্গলে খেলেছিলাম 88 সালে। সেটা আমার ফুটবল ক্যারিয়ারের গোল্ডেন ইয়ার, কারণ মোহনবাগানের প্রচুর ফেডারেশন কাপ জিতেছি, 86, 87, 5-6টা 90, সম্ভবত, 90, 5-6টা সম্ভবত। 90 পর হ্যাট্রিক করলাম গোয়ায় গিয়ে। আমার আমার ক্যাপ্টেন, আমি তখন ক্যাপ্টেন ছিলাম। ক্যাপ্টেনশিপ বোধহয় বেলেলের ছিল, আমি বোধহয় বেলেল খেলেনি সেই টুর্নামেন্টে, যাইনি। আমি টোটাল টুর্নামেন্টটা ছিলাম। ওই হ্যাট্রিকের এটা, ও তো 5টা না 6টা তো এখানেই হয়ে গেল, হুম, মোহনবাগানের হয়েই তো হয়ে গেল, ইস্টবেঙ্গলের হয়ে একটা, মোহামেডানের হয়ে
একটা 84 একটা জিতেছিলাম। মানে যে যখনই কলকাতার তিন প্রধান ফেডারেশন কাপ জিতছে সেখানে যেখানে অমিত ভদ্র, কমন হচ্ছে অমিত অমিত ভদ্র। ভদ্র। আমার প্রায় এই ফেডারেশন লাকটা খুব ভালো ছিল। আমার ফেডারেশন, দেখুন আমি ফেডারেশন তাহলে ফাইনাল, বলতে পারি অমিত ফেডারেশন কাপ ভদ্র। হ্যাঁ অবভিয়াসলি ফেডারেশন কাপে আমার থেকে বোধহয় বিজয়নের জেতা বোধহয় একটা বেশি আছে, বোধহয়, আমি জানি না। হুম। হ্যাঁ, কারণ আমি কবে কবে জিতেছি সেটা বলে দিতাম। 84 মোহামেডান, 86 মোহনবাগান, 87 মোহনবাগান। মানে এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে কেরলে, তারপরেরটা হচ্ছে 86 কাশ্মীর, তারপরটা কটক। 88 ইস্টবেঙ্গলে গেছিলাম, আমরা ফেডারেশনে সেমিফাইনালে হেরে গেছিলাম দিল্লিতে। 89 মোহামেডান ফাইনালে উঠেছিলাম, ফাইনালে হেরে গেছিলাম সাউথে। 90 অনওয়ার্স 94 সাল অব্দি মোহনবাগান সব দলে যেখানে খেলেছি সেটাই আমরা পেয়েছি। গোয়াতে হ্যাটট্রিক করেছি। আবার 95 তারপরের বছর ইস্টবেঙ্গলে গেলাম, কলকাতায় যে ফেডারেশন কাপ হলো সেটায় আমি আর সত্য রেড কার্ড খেলাম সেমিফাইনালে। তারপর মার্কলিস ফাইনালে উঠেছি। দেখ, আমাদের যেটা ফেডারেশন কাপ নিয়ে গুনতে গিয়ে দেখা গেল হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে অনেকগুলো। এতগুলো। না, বেশ ভালো সংখ্যা। হ্যাঁ, বেশ ভালো সংখ্যা, 6টা 7টা 8টা হতে পারে, হ্যাঁ। এবং সেটা গুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, একটা কথা এখানে জানার, যে ন্যাশনাল টিমের জার্নিটা যদি একটু বলেন। জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন আপনি না, জাতীয় দলের অধিনায়কত্ব একটা ম্যাচ, জর্ডন ম্যাচ ছিল কি? একটা ম্যাচের ওইটাকে আমি মানে আমি কিন্তু একটা ম্যাচে আপনি কাগজের কলমে অধিনায়ক ছিলেন। আমি ডিক্লেয়ার, আমার ইচ্ছে ছিল যে আমি একটা ডিক্লেয়ার একটা, কারণ আমার উচিত ছিল এআইএফএফ এর যে আমাকে আগেই করে দেওয়া, কারণ আমি ইন্ডিয়া টিমে অনেকের থেকে আগেই ঢুকেছিলাম। ইন্ডিয়া টিমে 86-এ এবং রেগুলার প্লেইং মেম্বার ছিলাম। আমি 86-এ স্যাক গেমসও রেগুলার খেলেছিলাম, নেহরু কাপও রেগুলার মানে রেগুলার 3টে ম্যাচ, মানে 3টে ম্যাচ 3 সেকেন্ড করে বসানো, 3 সেকেন্ডও বসিনি। নেহরু কাপ, তারপরে আবার ব্যাক টু ব্যাক নেহরু কাপ হচ্ছে শিলিগুড়ির নেহরু কাপ, গোয়ার নেহরু কাপ, প্যারালি স্যাপ গেমসের ক্ষেত্রেও পাকিস্তানের স্যাপ গেমস, শ্রীলঙ্কার স্যাপ গেমসে একটা ম্যাচ কম খেলেছিলাম। ব্যাস, একটা ম্যাচ খেলেছিলাম কারণ আমি এর থেকে আফ্রিকান ট্যুর থেকে আমি একটা ইনজুরি নিয়ে ফেলেছিলাম। মানে কিলিমাঞ্জারো কোথায় ছিল, ওইখানে গেছিলাম। বুঝতে পেরেছি, আফ্রিকাতে। আফ্রিকার ওখান থেকে একটা টুর্নামেন্টে জোসেফ গেলি কোচ ছিল, একটা প্যাটেলের উপর একটা ক্র্যাক ছিল, সেটা নিয়ে এসেছিলাম বলে বোধহয় ফার্স্ট ম্যাচটা খেলি। আমার ভেবেছিলাম একটু হয়তো 90 এশিয়ান গেমসটা হলে হয়তো দীর্ঘদিন ক্যাম্প চলেছিল, আমাদের 1.5 মাস ধরে ক্যাম্প চলেছিল, হয়তো ক্যাপ্টেনশিপটা পেতে পারতাম, জানি না, হয়তো সেই কারণেই বলছি, কারণ এটুকু তো আমাদের হাত নেই, মানে অনেকের হাত থাকে। ওল্ড প্লেয়ারেরই কিছু হাত থাকে না, প্লেইং এটাও বোঝা যায় না। আমাদের সময় অ্যাকচুয়ালি সব বেশিরভাগ ক্যাপ্টেনশিপটাই চলে গেছে সুদীপ চ্যাটার্জির কাছে, কারণ সুদীপ চ্যাটার্জিকে প্রায় তখন একটা এআইএফএফ গ্রেট প্লেয়ার, ওর কাছে প্রায় পরপর আমাদের জেনারেলি ক্যাপ্টেনশিপ 1 বছর হলে পরেরটা আরেকজনকে দেওয়া হয়, তখন সুদীপ চ্যাটার্জি প্রায় পরপর 3-4 বছর নিয়মিত টানা ক্যাপ্টেন্সি নিয়মিত অধিনায়কত্ব পেয়েছেন। সেই জন্য আমাদের টার্মসগুলো কেটে গেছে, তাতে কিছু আসে যায়নি, বাট আমরা উই এনজয়েড দ্যাট। আমরা খুব একটা টিম হিসেবে, বা আমরা কলকাতার অনেকগুলো ছেলে ছিলাম, ইস্টবেঙ্গল থেকে প্রায় রেগুলার বলতে তখনও কি বাঙালি ফুটবলার, মানে আমি বলছি মানে এই গ্রুপটা ছিল সুদীপ চ্যাটার্জি, বিকাশ, তরুণ নিয়মিত আমাদের, আমি সত্য নিয়মিত, আর দেবাশিস, তনুময়, মাঝে মাঝে উত্তম মুখার্জি, আরো কিছু ছিল। বেশ আফসোস হয় এখন কোনো বাঙালি ফুটবলার 7-8 জন সবসময় একটা ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে একটা গ্রুপ হয়ে যেত আমাদের। মানে এখন কি আফসোস হয় যে বাঙালি ফুটবলার এত কম? মানে না, আফসোসটা না, হলে একটা কি আছে, আমাদের একটা গ্রুপ হয়ে যেত, আড্ডার গ্রুপ হয়ে যেত, তখন আর ইস্টবেঙ্গল মোহনবাগানের ওই লড়াইটা, যেই আমরা ইন্ডিয়ান টিমে যেতাম তখন আমরা একটা একসাথেই গ্রুপ হয়ে যেত, একটা বাঙালির গ্রুপ হয়ে যেত, একটা ভালো গ্রুপ, নিজের ভাষায় কথা বলা যেত, আড্ডা মারা যেত। একটা তো তখনকার দিনে তো ক্যাম্পগুলো হতো তো 20 দিন, 10 দিন, 15 দিনের হতো, লম্বা ক্যাম্প। তারপর আসতেও যে কলকাতা আসারও সুযোগ দিত, সেই জন্যে একটা গ্রুপ থাকলে ভালো হতো। আচ্ছা, সুব্রত ভট্টাচার্য মোহনবাগান যখন আসে, নামটা খুব বারবার আসে। আপনিও ডিফেন্স লাইনের ফুটবলার, তিনি কিংবদন্তি। গাইডেন্স পেয়েছেন নাকি বকাবকি পেয়েছেন? কিভাবে তিনি গাইড করেছেন, যদি কোনো গল্প বলো? বকাবকিটাই তো মানে গাইডেন্স, বকাবকিটাই গাইডেন্স। মেজর টুর্নামেন্ট মানে 86-এই খেললাম তো ফার্স্ট আমি আর ভট্টাচার্য, মানে মেজর মানে কি
কলকাতা লিগটা ধরো তো খেললামই, সবাই দেখলেন কলকাতার লোক। তারপরে গেলাম আসামে, সেই টুর্নামেন্টটা জিতলাম। তারপর আর একটা টুর্নামেন্ট জিতে গেছিলাম ফেডারেশনে কাশ্মীরে, মানে ওটাই মেজর হুম টুর্নামেন্ট। হুম হুম। ওই টুর্নামেন্টটায় সুব্রত ভট্টাচার্যের সাথে সুব্রত ভট্টাচার্যের ফ্যামিলি গেছিল। আচ্ছা আচ্ছা। তখন এই ছেলে যে তখন খুব বাচ্চা ছেলে ছিল তখন, একদম সাহেব। বোধহয় সাহেব মানে একেবারে বোধহয় কোলে কোলে ছিল একদম। হুম ওইটাই একদম ফ্যামিলির মতোই, দাদাদের মতোই মেশা টেশা। খুব ভালো হিউমার করতে পারে, যাদের সেন্স আছে ভীষণ এনজয় করবে সুব্রত ভট্টাচার্যকে, যদি সেন্স থাকে ভীষণ ভালো লাগবে। আর নাহলে বেশ কিছু জিনিস বুঝিয়ে নিতে হয়। যদি এসব তো তখন বন্ধুর মতোই ছিল, হুম। ফলে আমাদের মনে হতো না যে পেশে গেছে বলে, লোকে জানছে বলে দারুণ কিছু হবে না। আর সিনিয়র ছেলেরা একটু যদি তুই বলে ডাকে, সেটাকে আমি সম্মানের নেবো না অসম্মানের নেবো, বিষয়। ডিপেন্ডস করে সিচুয়েশনের উপর, কোন টোনে ডাকলো। ঠিক তাই। মানে আমাকে তুই বলে ডেকেছে বলে এই তুই যা ওখানে গিয়ে বস, দ্যাট ডাজন্ট মিনস যে আমি ও সবসময় বকলো। ফলে ওগুলো, এছাড়া ভট্টাচার্যের মধ্যে আমি নেগেটিভিটি দেখি। ও একটু কর্তৃত্ব চাইতো, সেটা স্বাভাবিক। কারণ কারণ আমাদের জুনিয়র ছেলেদের যদি ও কর্তৃত্ব না দেখাতো, আমরা তো মানে এক সুতে থাকতাম না। ঠিক তাই। সেই জন্য ভট্টাচার্যের আমার কোনোটাই খারাপ লাগেনি। হয়তো আমাদের বিতর্ক হয়েছে, দুই একবার হয়েছে, 87-এ বেরোনোর সময় বিতর্ক হয়েছে। পরে বুঝেছি, যে উপলব্ধি করেছি, এর মধ্যে একটা সিনিয়র লোকের লাগবেই। যে লোকটা ধরো মানে আমি যখন মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে যাচ্ছেন, বাবলুদা ঢাল হয়ে দাঁড়াচ্ছে, যাচ্ছিস কেন? না, এগুলো তো আর জানা যেত না। 87-এ আমি চলে গেছিলাম। 87-এ চলে যাওয়ার পর বোধহয় একটা কোনো কাগজে লিখে, মানে হেডিংটাই ছিল যে সুব্রত ভট্টাচার্য কি আমার গার্জেন। আমি ওরমভাবে বলতে চাইনি। ব্যাপারটা হচ্ছে সুব্রত ভট্টাচার্য, তখনকার দিনে তো আমাদের আর কেউ ছিল না, নিজের মার্কেট নিজেকেই করতে হতো। হুম তখন একটা পয়সাটা অবভিয়াসলি ব্যাপার ছিল। কে বলে যে পয়সা, তখন হয়তো পয়সা বেশি মানে কি, হার্ডলি 10,000 15,000 টাকা বেশি। হুম এই না যে 50 লাখ টাকা দিচ্ছে কেউ, এই 10-15 হাজার টাকাটাও তখন নিজেকেই নিজের মার্কেটিং হুম করতে হুম হতো। হুম। নিজেকেই নিজের মার্কেটিং তখন করতে এজেন্সি হতো। ছিল না, এসব ছিল না। এসব কিছুই ছিল না, নিজেকেই নিজের মার্কেটিং করতে হতো, নিজেকেই পারফর্ম করে তবে এটা খেলতে হতো। এবং আমাকে রিস্কও নিতে হতো। একটা ক্লাব থেকে আর একটা ক্লাবে যাচ্ছি মানে তো সেখানে গিয়ে নাও খেলতে পারি তো। ঠিক তাই ঠিক তাই। তো আমি সেখান থেকে 87 ধরো ইস্টমল থেকে ইস্টমলে যাচ্ছি, সেখানে তখন মনা তরুণ তো বসে রয়েছে, মানে খেলছে একদম। সেইখানেই তো আমি রিস্ক নিচ্ছি। যখন রিস্ক নিচ্ছি মানে তখন একটা সেন্স অ্যাপ্লাই করতে হবে, কেন যাচ্ছি, কি যাচ্ছি। ভরসা সেটা হয়তো আমাকে না গেলে ভালো হতো। আমি আর লাস্টের দিকে তো দেখা করতাম না, রোভার্সের পর হতো তো। দেখা করলেই আবার একটা আরেকটা তো দেখা কি আড্ডা। হয়েছিল? না, ওরম ভাই তখন তো এত দেখাটাকে, রোভার্স থেকে খেলে ফেরার পর ধর বাড়ি আসার পর রোভার্সে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে এদের সাথে, ইসমোহলের সাথে। তারপর আমি চলে এসেছি ইসমোহলে চলে 87-তে এসেছি। তো ইস্ট বেঙ্গলে যাওয়ার সিদ্ধান্তটা পারফেক্ট ছিল। না, 88-তে। 88-তে। না, আমার ইয়েটা দারুণ গেছে। দারুণ গেছে মানে আমি সে বছর একটা নতুন জায়গাও খেললাম। একটা দুটো ম্যাচ স্টপারে খেলেছি, তারপরেই একটা ম্যাচ প্রথমে স্টপারে খেলেছিলাম। হুম ফার্স্টেই এয়ারলাইন্স গোল্ড কাপে হুম হুম। শিলিগুড়িতে। আমি অফিস থেকে ওইখানে ডাইরেক্ট, আমি অফিস থেকে ওখানে খেলতে এসেছিলাম। অফিসের একটা খেলা ছিল, ওখানে খেললাম। সেই ম্যাচ থেকে হাতে খেললাম আমি, বিকাশ আর উত্তম ঘোষ বা আরও কেউ। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড বলে, যে এখনকার যেটা সিডিএম বলে। ও দারুণ, প্রতিটা ম্যাচ ভালো হয়েছে, প্রতিটা ম্যাচ ভালো হয়েছে। ওইটাই একটা ভালো এটা হয়েছে, মানে এটা আমি এটা আনন্দ পেয়েছি। এটা ফুটবলের একটা যুক্তি বলে যে, যেহেতু আপনি স্প্রিন্টার ছিলেন, সেহেতু কি একটু বেশি কাজে লাগলো? হ্যাঁ, ও অ্যাথলেট সবসময় কাজে লাগে। আমি মাঝ মাঠে আমি চিমার সাথে, কারোর মনে আছে কিনা যারা আমাদের বয়সী বা যারা আমার বন্ধু খেলোয়াড়রা আছে বা ইসমল মানে সেই সময় ছিল, একবার জন্য মোহামেডানের সাথে, যে স্পিড কেন কাজে লাগে বলছি, মোহামেডানের সাথে প্রবাবলি মোহনবাগান ম্যাচ যদি কেউ মনে করে, আম্বেদকর। আম্বেদকারে এমএ কর, আমি অপোনেন্ট চিমা ছিল বোধহয় ইসমলের সাথে, তার মানে ইসমল বা মোহনবাগানের অপোনেন্ট চিমা ছিল। আমরা হাফ গ্রাউন্ডে স্টপার খেলেছি, আমি আর এমএকো স্টপার খেলেছিলাম। ডিফেন্স লাইনটা তুলে নিয়ে আর কি। তনুময় আমাদের গোলকিপার ছিল, আমরা মোহামেডানে ছিলাম। মোহামেডানের 89-এ হাফ গ্রাউন্ডে খেলেছি আমরা প্রথমে হ্যাঁ, একটা। 89-এ আপনি তো মামাটা। আর হাফ গ্রাউন্ডে স্টপার খেলেছি, এমএ করেছি, বলেছি যে আমি ধরে নেবো। তা সেই জন্য স্পিড একটা ফ্যাক্টর, স্পিড অবশ্যই ফ্যাক্টর।
স্পিডে অনেক আচ্ছা, কিছু যত বিদেশিদের সঙ্গে খেলেছেন বেস্ট প্লেয়ারকে সামনে পেছনে সব ধরে, বিদেশিদের এই মানে পক্ষে বিপক্ষে ধরে, পক্ষে আমি খেলেছি কার সাথে খেলেছি আমি না আমি খেলেছি অনেকের সাথে এমেকা, চিমা, আমি এমএকও খেলেছি চিমা খেলেছি চিবুজার, ক্রিস্টোফার, মজিদ খেলেছি মজিদ জামশেদ খেলেছেন, খেলেছি কারণ আমি 84 এতে ছিলাম মহামেডানে ছিলাম মাওলানা ছিলেন। আমার মজিদ জামশেদ ছিল মজিদকে একটা দেখেছি যে মানে ও খুব কম সময় দুটো টুর্নামেন্ট খেলে হায়দ্রাবাদ থেকে ও চলে গেছিল আর তারপর ও ফেডারেশন কাপে যায়নি কেন যায়নি জানি না পয়সা করি মানে হয়তো এইসবের ব্যাপার ট্যাপার ছিল ও বলের তলা এত বড় থাই মাসেল ছিল বলের তলা একটা এত জোরে পাটা লাগে তো স্কুপ করার মতো ঠিক তোমার টপকে গিয়ে ওইটা করতো ও এবার পরের দিন প্র্যাকটিসে ওকে জিজ্ঞেস করছে যে কী করে ওই করে বলে এটা থাই মাসেলটা যাদের বড় তারা ওইটা করতে পারে নাহলে এই থাই মাসেলটা খুব পাওয়ার লাগে আচ্ছা, এই তলা দিয়ে এরকম এরকমভাবে ঢুকিয়ে দিতে হয় বলে পাটা আর ও একটু দৃষ্টিনন্দন ছিল পরবর্তীকালে আমি ব্যারেটোর খেলা দেখেছি ব্যারেটোও খুব এফেক্টিভ চিমা ভীষণ ক্রাউড পুলার ওর থেকে বড় ক্রাউড পুলার আমি ভারতবর্ষের ফুটবলে অনেক দিন আসেনি হ্যাঁ ও একেবারে ক্রাউড পুলার ছিল আমাদের সেই সময়টা অনেক পরে পরে পলিশ হয়ে এসছে প্রথম দিকে এমেকাকে বোধহয় আলাদা করে রাখবেন। এমএকো তুমি যদি 89-এর এমএকো দেখি অনেকটাই পরিণত 89-এ আমি ছিলাম ওর সাথে আমরা একটা 89-এর একটা আমরা নেহেরু কাপ খেলেছিলাম ক্লাব কাপ নেহেরু কাপ মোহামেডানের ক্লাব কাপ নেহেরু কাপ ওটাকে বলা হয় কিন্তু মানে চুনী গোস্বামীর লেখা আনন্দবাজার এই লেখা যে ক্লাব লেভেলে বিদেশিদের সাথে এত উঁচু মানে ফুটবল কেউ খেলেনি ওটা তো কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল এটা তো মোহামেডান বোধহয় সেমিফাইনাল খেলেছিল মোহামেডান সেমিফাইনাল খেলেছিল বাউমানির একটা বিতর্কিত পেনাল্টিতে আমরা নাহলে হয়তো ফাইনালে উঠে যেতাম ফলে ওই লেভেলের বলে আর কি তারা হয়তো আগের ম্যাচটা দেখেছে পরবর্তীকালে হয়তো আবার ইস্টবেঙ্গল এশিয়ান কাপ খেলেছে আশিয়ানা কাপ খেলেছে সেগুলো হয়তো হতে পারে ভালো মন্দ তাই এমএকও দেখেছি এই কজনকেই দেখেছি না এসছিল ক্যামিলো এসছিল যে একজন সবচেয়ে নাম করা যে প্লেয়ার এসছিল যে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের প্লেয়ার ক্যামিলো তা সে আমার রুমমেট ছিল আচ্ছা আচ্ছা সে আমার 88-এর রুমমেট ছিল রোভার্সে আর ডুরান্ডে ওরা ডুরান্ড থেকে বাড়ি চলে গেল এবারে আমি আর ভাস্করদার ছাড়তে গেছিলাম আমার যতদূর মনে হয় আর ওই এসছিল সবচেয়ে গুণী প্লেয়ার কিন্তু ওর একটা নি ইঞ্জুরি ছিল বলে ও বেচারা পুরোপুরি প্রতিভাত হয়নি কিছুই খেলতে পারেনি ক্যালকাটা লিগে খেলতে পারেনি কারণ এই মাঠটা রোভার্সে একটুখানি খেলেছিল কয়েকটা ম্যাচ নিশ্চয়ই আর্জেন্টিনার ন্যাশনাল টিমের প্লেয়ার মানে আমাদের বিচারের বাইরে একদম তাই, এটা কোনো ভুল নেই অনেক হাই লেভেল আছে সত্যি সত্যি দুই একটা জিনিস দেখতাম তার কোয়ালিটি ছিল। তিন প্রধানে আপনাকে আমি হয়তো শুরুতেই বলে দিলাম যে মোহনবাগানের ঘরের ছেলে, ওটা ভুল বলছি কারণ আমি ইস্ট বেঙ্গলের সব প্রোগ্রামে দেখি আপনাকে কি করে তিনটে ক্লাব মেনটেন করেন। আমি যে ক্লাবে খেলেছি যখন খেলেছি সেই ক্লাবের পর আমি কোনো ক্লাবের জার্সি পরে পাড়ায় প্র্যাকটিস করিনি ইস্টবেঙ্গলের জার্সি পরে কোনোদিন আমি আর যে জার্সিটা খেলার জন্য দিয়েছি সেটা ছাড়া কোনোদিন আমি বাড়িতেও পড়িনি কোনো পাড়ায় পড়িনি আমি মোহনবাগানে থাকতে ইস্টবেঙ্গলে কোনোদিন ঢুকিনি ইস্টবেঙ্গলে থাকতে মোহনবাগানে ঢুকিনি মোহনবাগান থাকতে মোহামেডানে ঢুকিনি মানে ওই ইস্টবেঙ্গলে যখন খেলতাম ওটাকে একেবারে মনে হতো শত্রু বলবো না মানে একে যেন তেন প্রকারে আমার এগেনস্টে কোনো অবস্থায় দিয়ে দাঁড়াতে দেবো তাতে নিজের লোক হোক যার লোক হোক এটা কি প্রফেশনাল মেন্টালিটি বলে বলা যায়? আমি জানি না আমার ওটাই মনে হতো যে বেশি মানে বেশি বন্ধুত্ব করার পর দুম করে 2 সেকেন্ডের জন্য আমি তার এগেনস্টে যাওয়া যায় না যে কে যেতে হয়তো আমি যেতে পারবো না হয়তো অনেকেই যেতে পারে আমি ভেবেছিলাম যে তোমার সাথে আমার যদি দারুণ খাতির হয় তাহলে বোধহয় ঠিক আছে ওটা বুঝে করতে একটা তো আমাদের সাথে ডার্বিতেই এগুলো দেখা হতো সেই জন্য ওগুলো নিজের মধ্যে থেকে নিজেকে উদ্বুদ্ধ করার একটা আমার কাছে মনে হয়েছিল ওটাই একটা উপায় আর তো তখনকার দিনে দারুণ কিছু ছিল না উদ্বুদ্ধ নিজেকে নিজেরটাই করতে হতো কারণ জানি আমাকেই উদ্বুদ্ধ হতে হবে আমাকে নিজেকে পারফর্ম করতে হবে আমাকেই টিকে থাকতে হবে কারণ ওখানে না যে এজেন্ট না আছে কেউ আমার বাজার আমি নিজেই ফলে এইভাবে করতে হবে সেখানে আমাদের ভুল কাগজের হেডলাইনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল কাগজের হেডলাইনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল
না, কাগজের হেডলাইন এত ইম্পর্টেন্ট ছিল না, কারণ আমি বলছি যারা তখনকার দিনে সবটাই তো আমাদের দেখতে পেত। হুম, তিনটে অফিস, ব্যাপারটা তো আমরা আর অন্য টিমে যাচ্ছি না, হুম। মেজর তিনটে টুর্নামেন্টে পুকুরেই ঘুরতে হবে। তিনটে অফিসিয়ালি খেলা দেখছি। হুম, তুমি হেডলাইন, একেবারেই হেডলাইন ছিল না, হেডলাইন লাগে এজেন্টদের। আমাদের জন্য হেডলাইন লাগতোই না, কারণ আমি রোভার্সের জানি মোহনবাগানের, আমি ইস্টবেঙ্গলে যদি থাকি মোহনবাগানের অফিসিয়ালরা গেছে, সেরা অফিসিয়ালরাই গেছে, রিক্রুটাররাই গেছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের রিক্রুটাররা গেছে, মোহামেডানের তারা দেখছে, টোটাল ম্যাচটাই দেখে, অফিসিয়ালরা সব একদম ম্যাচ একদম দেখে। একদম। ঠিক সেখান থেকেই তারা নিয়ে নেবে, তাদের প্রয়োজন মতো তুলে নেবে। অমিত দা, আমি নেহেরু কাপে তো, নেহেরু কাপ থেকে আমায় মোহামেডান কন্ট্যাক্ট করেছে, ওখানে তো একজন চলে গেছিল, চলে গিয়ে সে একটা দারুণ বড় গল্প, সেখান থেকে চলে একটু শুনি গিয়ে, গল্পটা। না নেহেরু কাপে আমি এই তো 89 নেহেরু কাপে বিকাশ, আমি, শিশির, সত্য, দেবা, সুদীপ চ্যাটার্জি, এ তো এতগুলো ছেলে আছি, 5টা বা 6টা বাঙালি ছেলে, ওই তো ওইখানটায় এক ছবিটা আছে, হ্যাঁ, 5টা 6টা বাঙালি ছেলে, তা আমরা আমাদের মতো আছি ব্যাস। এবার মোহামেডান অফার দিল পাশের হোটেলে আমাদের, গোল্ডেন গোয়া, নোভা গোয়া দুটো পার্টা পাঞ্জিমে দুটো পাশাপাশি হোটেল। মোহামেডান অফিসিয়াল চলে এসছে, আমার কাছে কানে খবর এলো, তখন তো আর মানে জাস্ট টপকে গেলাম, মানে এদিক দিয়ে ঢুকে গেলাম, ব্যাস কথা হয়ে গেল, খেলা দেখেছি নিশ্চয়ই, তখন বলে দিলে এই ব্যাপার, তুমি এই পয়সা পাবে, তুমি শুধু ডিসিশন নাও, খেলবে। ব্যাস আমি ডিসিশন নিয়ে তখন নিলাম। কি ওমরদার আমল? না না, তখন আনসারুল হক বলে একটা আনসারুল হক। ভদ্রলোক, এই একেবারে নতুন ব্যাচ মোহামেডানে। আচ্ছা, হাইয়েস্ট পেমেন্ট কত পেয়েছেন যদি? অ্যামাউন্ট কিছু না, বাট লোকে হয়তো সে বছর কলকাতায় যারা অন্যান্য টিম যা দিয়েছে, হয়তো সে তার থেকে হয়তো বেশি টাকা দিয়েছে কি কম দিয়েছে জানি না। বলা আমি যাবে? যেটা বলা যাবে সেই সময় নিরিখে তো না, এটা তার অনেক। জন্য আমাদের ট্যাক্স নিয়েছি রে ভাই, সেইটা আবার ট্যাক্সে পড়েছিলাম আমরা। আচ্ছা, আমি মনে হয় অনেকেই ট্যাক্সে পড়েছিলাম সেই 89 দিয়েতে, মানে জানি না, দুটো টাকা পাই তাতে, তাতে ওটার জন্য ট্যাক্স দিতে হয় না যে টাকাটা পেয়েছি। যাই হোক, পড়েছিলাম, দিয়েছিলাম, কারণ আমাদের ট্যাক্সে অনেক রকম ছাড় পাওয়া যায়, সেগুলোই জানতাম না, সেগুলো কিছু দেখাইনি, তাই কেস খেয়ে গেছি। অনেক ছাড় পাওয়া যায়, আমাদের মেনটেনেন্স ছাড় দেওয়া হয়, সে কিছুই দেখানো হয়নি। ওরা 10 টাকা কেউ দিয়েছে, 10 টাকাই ট্যাক্সেবল ইনকাম দেখিয়ে দিয়েছে। 10 টাকার মধ্যে তো 25 টাকা গাড়ি ভাড়াই চলে গেছে, 8 টাকা তো গাড়ি ভাড়াই চলে গেছে। আচ্ছা, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে যাওয়ার গল্পটা একটু বলুন। 87। 87তে গেছি, কোন টুর্নামেন্টের পর গেছিলাম, রোভার্সের পরই হবে কোথায়, রোভার্সের পর আমি কৃষ্ণেন্দু, মজিদ আর উত্তম বোধহয় একসাথে চলে গেছিলাম, একসাথেই মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে চলে গেছি। মজিদ হবে না? মজিদ কার্কো, ও, মজিদ। ওই কাশ্মীরি মজিদ, হুম, হুম, আমরা 4জনই একসাথে চলে গেছি। ওটা ডুরান্ডের পর গেছিল, এই ডুরান্ড বা ডিসিএম, এটা ডুরান্ড তো খেলতাম না তখন, হুম, 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 90 সালের পর ডুরান্ড খেলেছি মোহনবাগান, হুম। ডিসিএম এর পর, এই সরি ডুরান্ডের পর গেছিলাম, ডিসিএম তো খেলতাম না। গেছিলাম, ঠিক করে নিয়েছিলাম, ডুরান্ডই ঠিক করে নিয়েছিলাম ইস্টবেঙ্গল খেলবো। আচ্ছা, যখন আবার ফিরে এলেন মোহনবাগানে, বাবলুদা কি বললো? না না, মোহনবাগান ফিরিয়ে এনেছে বা একটা প্লেয়ার তো যেখানে খুশি যেতে পারে, যেতে পারে। ওটাই খুব একটা রাখে না, মানে প্রফেশনাল ফুটবলে খুব প্রফেশনাল না, মানে একদম তখনকার দিনের প্রফেশনাল না হলেও একটা ফুটবলার তো যায় আসে তো, তাতে খুব একটা আসে যায় না। যেমন বিকাশ এসছে, বিকাশ মোহনবাগানে যে ছিল, ইস্টবেঙ্গলে গেছে, আবার মোহনবাগানে এসেছিল, ঠিক আছে, ওটা আসে তো, তরুণ এসছে, মনা এসছে, মনোরঞ্জন এসছে, ভাস্কর গাঙ্গুলি এসছে, বা আমাদের ছেলেরা গেছে, যায়নি কয়েকজন, যেমন সত্য যায়নি, কয়েকজন যায়নি, এগুলো ঠিক আছে, একটা পার্ট। রুমমেট হিসেবে সবচেয়ে ভালো কে ছিল? রুমমেট আমার জন্য কারোর কাছেই, কারোর সাথেই অসুবিধা হবে না। সত্যর সাথে দীর্ঘদিন ছিলাম, সত্যর সাথে দীর্ঘদিন ছিলাম, দেবার সাথেও ছিলাম, তরুণদের রুমমেট ছিল আমার যেমন দেবাশিস রায়, দেবাশিস মুখার্জি, দেবাশিস মুখার্জি। শিশির ছিল ফার্স্ট নেহেরু কাপটাই। এখন সবার সঙ্গে দেখা হলে কি আলোচনা হয়? মেনলি কোন বিষয়টা আসে? না না, আছে কোনো, কোন বিষয় না, সবাই চায় যে দেবে, সবাই মনে হয় যেন এখনো যদি আমরা একটুখানি খেলতে পারতাম মনে হচ্ছে, মানে এই একটুখানি দেখিয়ে দিতাম। আমরাও তো ধর অনেক কিছু পাইনি, অনেক কিছুই পাইনি, না ছিল ভালো বুট, না ছিল কিছু,
আমার দেখেই মনে হয় যে না আমাদের ফিটনেস যদি আর একটু ভালো থাকতো, ধর মাঠে গিয়ে একটা ছেলে বল মারতে চেষ্টা করে, আমি দেখেছি সিনিয়র দ্বারা আমরা 3-4 জন নিয়ে একটা পায়ে বল পড়লে ইচ্ছে হয় যেন একটা গোলে মারি, মারতে গেলে দেখবি অর্ধেক অবধি পৌঁছেছে। মানে তখন বোঝা যায় যে ইচ্ছে আছে যে এই ব্যাচের এর এই ঝমকালো আলো, এই মাঠ, আইএসএল এর লাইভ, না না আর লাইট ওই না, আর এই ওই মাঠ আর ওই মাঠ এই মিস মাঠটা করেন আমি মাঠটাই তো মিস করি। আপনারা তো সারা অর্ধেক সময় তো কাদা মাঠ ছিল। যে না না কাদা মাঠ কোন হচ্ছে, কাদা মাঠ তো আর অন্য সময় খেলা হতো না, কাদা মাঠ লিগের 20টা ম্যাচ, কলকাতা লিগের হ্যাঁ 20টা ম্যাচ বাদে তো বাকি বাইরে খেলছি। কিন্তু বাইরে মানে রোভার্সের মাঠ মানে একটা সেই লাল মাটির মাঠ, লাল ভয় মাটি লাগতো। চুনসুরকির মাঠ, হ্যাঁ এর মাঠটা ভালো আমার, ডুরান্ডের মাঠে ভালো, দিল্লির মাঠটা। হ্যাঁ বাকি সব মাঠ ভালো। ওই ধরনের মাঠে এখন তো মখমলের মতো মাঠ আর বলটা, তা এই বলটা হলে আর একটু এনজয় করা যেত। আমরাও না নেহরু কাপ শিলিগুড়ির মাঠে হয়েছে, সেগুলো ভালো মাঠই পেয়েছি, বাট এখন তো মানে এনি এখন লেভেল এই মাঠটা না এনি লেভেল এটা কনফার্ম করে দিয়েছে, এই মাঠ ছাড়া খেলা যাবে না। আমরা তো ধর আমরাও সে দুবাই খেলেছি, এশিয়া কাপ খেলেছি ঠেলেছি, যখন আমি আর তরুণ খেলেছিলাম ওটা তো, যেখানে যে লেভেলের টুর্নামেন্ট খেলেছি সেখানে সে মাঠ পেয়েছি, কিন্তু ইন জেনারেল ওরকম মাঠ সবসময় ছিল না। আমাদের প্র্যাকটিস মাঠ কিশোরী ওরকম ছিল, হয়তো টুর্নামেন্টটা খেলতে গেলাম, এখন থেকে প্র্যাকটিস মাঠ থেকে এই যে বিশাল পরিবর্তন, এইটাই আমাদের আফসোস যে আমাদের সময় থাকলেও একটু এনজয় করতে পারতাম, আর একটু হয়তো ভালো হতো কি খারাপ হতে আমি হতে যাচ্ছি না, আমরা আর একটু এনজয় করতে পারতাম। বন্ধুরা একটা কথা বলি, আমি যে স্কুলের ছাত্র, অমিত দাও সেই স্কুলের ছাত্র, হরিনেবি ডিবিএস হাই হাই স্কুল। স্কুল, আমরা গর্ববোধ করি স্কুলটা নিয়ে, কারণ এই স্কুলের খুব বড় ইতিহাস। বিপ্লবী এম এন রায় থেকে শুরু করে এম.এন. রায় থেকে সলিল চৌধুরী, তারও আছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, মানে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহ শিক্ষক ছিলেন, তারা ছিলেন, জগদীশ চন্দ্র বোস ছিল, জানকীনাথ বসু, সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, জানকীনাথ বসু, এরকম ছিল, কিশোরীলাল ভাদুড়ী, শিবনাথ শাস্ত্রী। এবার এসবের পর সলিল চৌধুরী, অমিত ভদ্র, খারাপই লাগে। একদম তাই। আমরা যখন স্কুলে পড়তাম অমিত দা, আমি দেখতাম যে সানগ্লাস পরে, আর মানে আমাদের যে একটু এই শরীরের স্ট্রাকচারটা এরকম, খাওয়া দাওয়ার মধ্যেও ডিসিপ্লিন আছে, সেই জন্য হয়তো এরকমই রয়ে গেছে। গ্ল্যামার এটা নিয়ে কোনোদিন খুব ভাবিনি, আর গ্ল্যামার নিয়ে ভাববি কি, জামা কাপড়ই থাকতো না, গ্ল্যামার দিয়ে কী দিয়ে পরবি? জামা কাপড় না থাকলে, জামা কাপড়ই থাকলে তো তবে পরা যাবে। তখনকার দিনে 2-4টে জামা কাপড় থাকতো, সেই নিয়েই ঘুরিয়ে পড়তে হতো। পুজোর ছিল টেলারিং, এটা এখনকার মতো ব্যাপার নেই, এখন ওটা ভাবতে অবাক লাগে, কিন্তু বাট তখন ওটাতেই মজা হতো, ওটাতেই মনে হতো আমার থেকে বেশি কেউ স্মার্ট নেই, ওটাই মনে হতো। ছোট প্যান্ট, একটা ছোট্ট প্যান্ট, কার্তিকদার প্যান্ট, মনে হতো যে তো কার্তিকদার প্যান্ট পরলে আমরা তখন মতো এর থেকে স্মার্ট ছেলে আর হয় না। একটা কার্তিকদার প্যান্ট আমাদের পাওয়া যেত না তখন, 10 টাকা বা 5 টাকা দাম ছিল। খেলার মাঠে কার্তিকদার প্যান্ট পরেছি মানে আমাকে এর থেকে স্মার্ট দেখাচ্ছে, ওই গ্ল্যামার, নিজেকে ভেবে নিলেই এটা ঠিক, আমাকে ভালো লাগছে। কারণ আমি তখনকার দিনে একটা মডেলিং করেছিলাম টাইম মেশিন জিন্সের, আমি সেইটাই প্রশ্নটা করতে চাইছিলাম, টাইম মেশিন জিন্সের করেছিলাম একটা, আর একবার জলযোগের আমি একটা অফার পেয়েছিলাম একটা ওদের পোস্টার করার জন্য। আমি কেন প্রশ্নটা করলাম, অমিত দা কিন্তু পোস্টার বয় ছিলেন, ওই জলযোগের পোস্টার বয়টাই না, আমি সিনেমার ক্লাব স্টিক এইসবগুলো দিতে, ওটা ভট্টাচার্যের জন্য দিতে পেতাম। ভট্টাচার্যের এটা সুব্রত ভট্টাচার্যের, ওরা আর যাই করুক ঝগড়া করুক আমাকে নিয়েই ঘুরতে হতো ওকে। হ্যাঁ কেন? ভালোবাসতাম আমি, আরও একবার মিঠুনের ওখানে গেলাম বোম্বেতে, ভট্টাচার্য আমাকেই নিয়ে গেল, আমি আর মিঠুনের একটা কোনো শুটিং দেখতে গেছিলাম। মিঠুনদার প্রসঙ্গ যখন আমি এটা শুনেছি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে নাকি বলিউডে খুব ভালো কানেকশন ছিল, আর আপনি যখন সঙ্গী ছিলেন তাহলে আপনার কাছে শুনবো। না আমরা 86-এ গেছিলাম, থাকতাম স্ট্যান্ড হোটেলে, সুব্রত ভট্টাচার্য একদিন আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেন্টুর হোটেলে গেলাম, সেখানে কে একজন অ্যাস্ট্রোলজার ছিল, সে নাকি রাজেশ খান্নার অ্যাস্ট্রোলজার, রাজেশ খান্না নাকি একটা হাতির কিরম ধাগা পরিয়েছিল, সেই রাজেশ খান্না নাকি তার থেকে এই হাতি মেরে সাথীটা নাকি সুপার ডুপার হিট হয়ে গেছিলো। সেই ভদ্রলোকের কাছে গেলাম, আমি ওর সাথে ভট্টাচার্যের সাথে শক্তি সামন্তের কাছে গেছি, মানে গেছিলাম শক্তি সামন্তের কাছে। মিঠুন তো ধর ভট্টাচার্যের, আমি তখন তো আর মিঠুনের সাথে আলাপ হয়নি, আমার মিঠুনের সাথে আলাপ হয়েছে হচ্ছে বিএফএল, যে বেঙ্গল ফুটবল, ওটাতেই আলাপ হয়েছে। ভট্টাচার্যের সাথে মিঠুনের আলাপ ছিল, মিঠুনের সাথে আমি আর ভট্টাচার্য গেছিলাম একটা
একটা শুটিং দেখতে, প্রায় 2-3 বার এই নিয়ে ভট্টাচার্যের সাথে হুম। বলিউড জগতের লোকেদের সাথে দেখা করতে গেছিলাম। হ্যাঁ, আমি দেখেছি ওকে চেনে। এরমও শুনেছি যে বলিউড জগতে আমাদের সিনিয়র প্লেয়াররা মানে ইস্টবেঙ্গলেও যেমন শুনেছি যে ইস্টবেঙ্গলে আমি চাক্ষুষ, সরি, এই আমাদের রাহুল দেব বর্মন আমায় 88-এ রোভার্সে যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে আমাদের দেখা হয়েছিল, বলেছিল জিতে ফিরবি। হ্যাঁ, আর ভট্টাচার্যকে এরকম শুনেছি বলে বুড্ডে তুই আবি তক খেল রা হ্যায়, মানে রাজেশ খান্না এরকম কোনো সময় নাকি বলেছে। মানে তার মানে তখনকার দিনের স্টাররা খেলা দেখতে আসতো বা দেখতো, এবং ফুটবলের সঙ্গে কানেকশন ছিল, কানেকশন ছিল। এবং ফুটবলারও সেই লেভেলের তারকাও ছিল তাদের নিজেদের ফিল্ডে। অবভিয়াসলি তুমি যদি, আমি সেই অর্থে বলছি না, তুমি একটুখানি জাস্ট ভেবে দেখো তো, 80 সালে বা 80 সালে একটা টেস্ট ক্রিকেটারের টেস্টের মাইনে কত ছিল? খুব বেশি হলে 2 থেকে 5 হাজার টাকার মধ্যে ছিল। একদম বছরে কটা টেস্ট খেলতো? 3টে টেস্ট খেলতো। হুম। 3টে টেস্টের মানে একটা সিরিজে হয়তো 4টে করে ম্যাচ, 2টো টেস্ট খেলতো। ঠিক তাই। 20টা ম্যাচ খেলতো, এবার 4 দুগুণে 8টা ম্যাচ খেলতো। 8টা দুগুণে টেস্টে 8টা। যে 5 8 40 লাখ 1000 টাকা পেত। ঠিক তাই। একটা ওয়ানডেতে হয়তো 1000 টাকা কি 2000 থেকে, জানি না তখন ওয়ানডে ছিল কিনা, এই তো ছিল। ওয়ানডে আরো কম ছিল হ্যাঁ, 8 তুমি দশকে। হিসেব করে সেখানে তখনকার দিনের কিন্তু ফুটবলারের তখন 80 সালে হতো 1 লাখ ওয়েল স্যালারিড। ওয়েল স্যালারি। তুমি যদি মিনিট ওয়াইজ যদি ধরো ফুটবল প্লেয়ার রিচার দেন দ্য ক্রিকেটার ছিল সেই সেই সময় দাঁড়িয়ে সেই সময় আর্লি দাঁড়িয়ে। আর্লি 80s এ। আমি সেটা বলছি না, সিনেমা অফার পেয়েছেন? সিনেমার একটা অর্ধেক সিনেমা করেছিলাম, সেই সিনেমাটা পাগল হয়ে গেছিল। মানে কথা ওদের তো মাইক অব্দি পৌঁছচ্ছে না, কাঁচা রিল। তখন এ তো আর মোবাইল ছিল না, ফলে তার মানে 10 টাকার আর্টিস্টের 25 টাকা রিলের খরচা হয়ে গেছিল। পাগল হয়ে গেছিল। যাই হোক, কটা টাকা নিয়েছিল, আমি বলেছিলাম নিয়েছিলিস কেন আমাদের? হ্যাঁ, আমি ছিলাম, অনেকেই ছিল, আমাদের ফুটবল প্লেয়াররা ছিল, কারা কারা তাও? ভট্টাচার্য ছিল, আমি ছিলাম, হুম। একটা ফুটবল টিম ছিল, অতনু ছিল, ইস্ট বেঙ্গলের ছেলে সিনেমাটা না? ওই ধরনের হ্যাঁ, ইস্টবেঙ্গলের ছিল। সিনেমাটা রিলিজ হয়েছিল তো, চিরঞ্জিত ছিল তো হ্যাঁ, ছবিটা। চিরঞ্জিত ছিল, রিলিজ হয়েছিল। না, অনেক কিছুই করাতে চেয়েছিল। হ্যাঁ। ও দেখলো যে আমাদের যা পারফরমেন্স, মানে এদের দিয়ে ওই মাঠের খেলার মাঠই ঠিক আছে, সিনেমায় ঠিক বাইরে বার করা যাবে না। বাইরে বার করা যাবে না, সেই জন্য আর নেয়নি। আচ্ছা, একটা পারিবারিক গল্প বলবো। এখনকার আপনার সন্তান সন্ততি তাদের কি কাজ, কি করছে? আমার জানি না কজনের আছে, আমার 3 ছেলে মেয়ে, আমার 2 মেয়ে 1 ছেলে। ছেলে বড়, 2 মেয়ে তারপরে। ছেলে এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছে, ও ডাক্তার, এমডিও মানে খুব স্বাভাবিক, মানে ডাক্তার পরিবারে ডাক্তারই হয়েছে আর কি, ও যেটা হওয়া সহজ হ্যাঁ, আর কি। ও মাস্টার্সটা করে নিয়েছে, এখন আছে ব্যাঙ্গালোরে। কলকাতায় হয়তো চলে আসবে আবার একটা কোনো চাকরি সূত্রে। মেয়ে আছে দুবাইতে, ও হচ্ছে এলএম করা মেয়ে। মেয়ে খুব শিক্ষিত মেয়ে, মানে শিক্ষিত না, মানে খুব স্টুডিয়াস মেয়ে। মেয়ে খুব ভালো রেজাল্ট করেছিল এই হায়ার সেকেন্ডারিতে। ও এক সময় পেয়েছিল 98.6 মার্কস ওরে পেয়েছিল। বাবা। হ্যাঁ, ও ল নিয়ে পড়াশুনো করেছে। ওর এনইউজিএস খুব টার্গেট ছিল, যা হোক এনিহাও হয়নি। তারপর আমি একটু বাইরে যেতে দিইনি বলে ওটা আমার একটা আক্ষেপ, যে খুব একটা মেজর ভুল করেছিলাম, যে ওকে সেই সময় সিম্বায়োসিস বা একটা বোম্বের একটা খুব ভালো স্কুল আছে ওই পুনেতে, সেটা পাঠানো উচিত ছিল। পরে ওটা ও বিদেশ থেকে করে এসছে। ও এই মুহূর্তে দুবাইয়ে আছে, দুবাইয়ের একটা ভালো ফার্মে আছে, এবং সিনিয়র হয়ে রয়েছে এখন। জাস্ট গত 1 বছর হলো, 1.5 বছর হলো গেছে। আর ছোট মেয়ে, ও মাস্টার্স এবছর করে নিয়েছে। ও এখন অনলাইনে মাঝে একটা চাকরি করে, সেটা আবার চলে এসে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে চলে এসে নিজে এখন কিছু কাজ করছে, অনলাইনে কিছু কাজ করছে। ভেরি গুড। আর সাংসারিক জীবনেও না, না, এখনো এই চলবে, চলবে, এটা চলবে, সংসার এই চলবে। তো ছেলে ফুটবলে আসেনি বা খেলাধুলায় কেউ এলো না? না, এটা ছেলে খুব মানে সারা পৃথিবীর ফুটবল খুব মানে নলেজ ওয়েল আছে, অ্যাওয়ারনেস নলেজ আছে, আছে। মানে নলেজ, মানে ভীষণ নলেজ আছে। এবং ম্যানচেস্টার ইউনাইটেড খুব একদম খুব স্ট্রং ফ্যান। মানে স্ট্রং ফ্যান, মানে এখানে ফার্স্ট কপি সেকেন্ড কপি সবই পাওয়া যায়, কিন্তু ও যখন জার্সিটা কেনে, সেটা কিন্তু অরিজিনাল জার্সিটা অরিজিনাল। কেনে। এবং অরিজিনাল জার্সি যে এত কস্ট আমি জানতাম না। কত একটা দাম? জার্সির দাম আমি জানি না, একটা মানে আনবিলিভেবল যাই হোক, এত হ্যাঁ, টাকা অনেক দাম, বলেছিল। হ্যাঁ। হ্যাঁ, আমি বললাম এত টাকা দিয়ে নষ্ট করিস কেন? ওই যে ডাক্তার, সে একটা এরকম ফ্যান, ও ভালো গিটার বাজায়। গিটার বাজায় বা গান লিখতে পারে বা গান গায়। ও হচ্ছে, ওর একটা ব্ল্যাক রোজ বলে এক সময় ওরা একটা ব্যান্ড করেও ছিল। আরে বাহ। ও যখন ছিল, যখন লা মার্টিনে ছিল, ও
ওদের তখন একটা ভালো ব্যাচ ছিল যারা ভালো গান টান গাইতো। মানে, আছে ও সব রকম গান পারে, মিউজিক পারে ভালো, মিউজিক ক্রিয়েট করতে পারে, মানে গান তৈরি করতে পারে, আবার ডাক্তারিও করে। আমি তার নাটক দেখতেও গেলাম, সেদিন দেখলাম আপনাকে। নাটক তো এই মানে একটা সংস্কৃতির আনাচে কানাচেও না একটু না একটু না বিচরণ না আছে। নাটকটা তুমি যদি আমি আসলে হরিনাবিতে তুইও হরিনাবিতে তুই বলে ফেললাম, যাই হোক হুম, বাচ্চা হুম, সে হুম। অনেক বাচ্চা। হরিনাবিতে না বঙ্গনাট্য সমাজ বলে হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। ছিল, যেটা বলে বাংলা যে আধুনিক বাংলা থিয়েটারের জন্ম এখানে। এখানে আধুনিক থিয়েটারের জন্ম। এখানে ধর নাট্যবিদ হয়তো কতজন ছিল জানি না, কিন্তু নাটক চর্চা এখন ছিল। নাটকের একটা চর্চা, নাটক একটা সুন্দর মেসেজ দেয়, একটা বিশাল মেসেজ, খুব একটা আধ ঘন্টার মধ্যে এত সুন্দর দেয়। হুম, হুম। কারণ আমরা সবসময় এত মানে হালকা কাজে ব্যস্ত থাকি, কোনো মতো মানে নিজেকে আধ ঘন্টা কোথাও কনসেন্ট্রেট করে বসে রাখার মতো সাবজেক্টের কোনো কিছু দেখিও না। দেখলে ধুরন্ধর দেখলাম বা ওই ধরনের দেখলাম, যেগুলোর মধ্যে অবাস্তব যে ভর্তি, অবাস্তব ভর্তি। হ্যাঁ। অবাস্তব ভর্তি, সেখানে একটা নাটক ওই আধ ঘন্টা বা এই 2 ঘন্টার পর একটা নাটক দেখলে অন্তত একটা টোটাল একটা গল্প খুব সুন্দরভাবে, ধরো একটা একটা মেসেজ নিলাম একটা আমরা। মেসেজ পড়িয়ে দিল একটা, পড়িয়ে দিল। আমরা তো একটা ছেলেকে এখন আধ ঘন্টা বসাতেই পারি না যে হুম, একটা হুম, টোটাল গল্প বলবো আমার ছেলেকে, যে আমার বা মেয়েদের বাচ্চাদের বলবো যে আমার ছোটবেলাটা ঠিক এই তাই, এই ঠিক তাই। এই টোটাল মেসেজটা দিতে পারি না, সেটা একটা নাটকের মধ্যে মানে একটা বিভিন্ন ভিন্ন স্টাইলে একটা মেসেজ ছেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। আমি সেই কারণে ছোট মেয়েকে নিয়ে অমিত দা, গেছিলাম। আমি একটা সময় বাঙালি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে প্রচুর ফুটবলার আসতো, বলে ফুটবলের যে স্বাভাবিক মেরিট এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যে ফুড বা কি বলবো, যে ডায়েট, মানে বেসিক ডায়েট যেটা, খুবই সেটার খুব একটা অসুবিধা ছিল না, না, বেশি পেটের অসুবিধা ছিল বেশি না। অসুবিধা ছিল না। এই যে এখন যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে ফুটবলার না আসার কারণেই কি বাঙালি ফুটবলারদের এত সংখ্যাধিক্য কম, মানে সংখ্যা কম, বা গুরুত্ব কমে যাচ্ছে বাঙালি ফুটবলারদের? না, এটা প্রমাণিত না, বাট আমার যেটা মনে হয়েছে, আগে একটা আসি ফুডের কথা। এখন তোমাদের মনে হচ্ছে যে খুব এটা স্ট্রাকচার ওয়েতে ফুড হচ্ছে, আমাদের সময়টা ছিল না তা না। আমাদের সময় ফুড ছিল যথেষ্ট ভালো, এবং তোমার হাইজিনিক না, বা যাকে বলে সায়েন্টিফিক ফুডই ছিল, যেমন অর্গানিক বলা যায়। অর্গানিক না, ফ্রুটস পেতাম আমরা। হ্যাঁ, যে কোনো গাছেরই যে কোনো আম, কাঁঠাল, জাম যেগুলো পেতাম, হয়তো এখনকার ওই স্ট্রবেরি বা হ্যাঁ। এইসব ধরনের না পেলেও উম, আমাদের কিন্তু বেসিক ফুডটা, ফলটা পেতাম, হুম। মাছ পেতাম, দুধ পেতাম, খাওয়া পেতাম, এটাই ছিল বেসিক ফুড। বেসিক। হ্যাঁ, ফলে ঘরের ঘি পেতাম, ব্যাস, এর থেকে বেশি কিছু লাগে না। একদম। এখনই সেটাই গুছিয়ে মুছিয়ে সাদা প্লেটে দিয়ে হয়তো দামি হচ্ছে, বাট এর থেকে তো বেশি কিছু না, বেসিক ফুডটাতে একই আছে। বরং তখনকার মধ্যে অনেক মধ্যবিত্ত বাঙালি কিন্তু ফুটবল খেলছে না, মধ্যবিত্ত খেলছে বাঙালি, গরিব বাঙালি, প্রান্তিক বাঙালি। মধ্যবিত্ত বাঙালি ফুটবল খেলছে না, কারণ ফুটবলে যে রিস্কটা আছে, যতক্ষণ না কেউ কনফার্ম করবে যে এর একটা, এই যে ফুটবল খেলতে নমিনাল একটা চাকরি। না, নমিনাল একটা চাকরি, কেউ এই রিস্কটা, যারা শিক্ষিত তারা নেবে না। কেন নিতে যাবে? ফুটবল খেলতে গিয়ে 18 থেকে 20 বছর, মানে যেখানে যৌবনের খেলা, সে 15 থেকে, বা এখন তো স্টার্ট করতে গেলে 8-10 বছর থেকে স্টার্ট করতে হবে, বা 18 বছরের রেজাল্ট বেরিয়ে যাবে। সেই 18 বছরে যদি সেই রেজাল্টে ফেল করে, মানে না কিছু করতে পারে, তার তো সারা জীবনটা চলে যায়। ফলে তারা এখন আর এই রিস্কটা নিচ্ছে ফুটবলারদের না। লাইফ স্প্যানটাও খুব ছোট, সফল লাইফ হওয়ার স্প্যানটা স্প্যানটাও হার্ডলি খুব 10 ছোট। বছর, ইনজুরি থাকলে আরও হুম। কম, এখন ওটা নয়, কমে যাবে। ইনজুরি রিকভারি করা যায়, তবু 10 বছরের লাইফ, সেই জন্য ফুটবলে আসছে না। এখন সেই কারণেই যারা, যাদের মধ্যে লেখাপড়া জিনিসটা তো কিছুটা আইকিউর ব্যাপার থাকে, ফলে লেখাপড়াটা যাদের পছন্দ হয় না, তারা ওরা লাফিয়ে ফুটবলে চলে আসছে। যারা লেখাপড়া পছন্দ করে তারা, আগের দিনেও যারা লেখাপড়া পছন্দ করতো, তারা ফুটবলে প্রফেশনালি না এলেও ফুটবল খেলার মাধুর্যে তারা কিন্তু ফুটবল খেলতো। হুম। আমি কালকেই একজনের সাথে আইআইটি খড়গপুরের একটা প্রফেসরের সাথে, কল্যাণী থেকে সে আসছিল হুম। যাদবপুর ইউনিভার্সিটিতে ট্রেনে, সে আমায় বললো যে আমাদের আইআইটি খড়গপুরের ছেলের একটা গ্রুপ করে ডেলি মাঠে এসে খেলে, বলে তাদের, ওদের কাছে মানে ওদের, আমি নরেন্দ্রপুরের চিফ গেছিলাম, ফুটবলটা আনন্দ করে খেলে আর কি। আনন্দ না, ওদের মধ্যে দেখা গেছে যে ওরা যেটা দিতে চাইছে, ওখানে পৌঁছে গেলে বলটা অনেক শর্টেস্ট রুটে গোল পোস্টে পৌঁছে যেত, অঙ্কটা আছে। অঙ্কটা আছে, কিন্তু ওর হয়তো সক্ষমতাটা নেই, মানে সক্ষমতা। ওই, বাট ইচ্ছেটা বোঝা যায় ওটা থেকে, যে ফলে এটা দেখো আইকিউ গেম, আইকিউ যেখানে ভালো থাকবে, এটা সেন্সের গেম। জেভিয়ার প্যাস, এই ওরা কি নাকি ছিল, সুরজিৎ সেনগুপ্তকে দেখেছি, প্রশান্ত ব্যানার্জি, প্রসূনদা, এদের তো সত্যি একটা
যাদের দেখেছি যে আমাদের নিজেদের ব্যাচে সময় ব্যাচের ব্যাচের ছেলে কিষাণুদের নাম বলবেন না? অবশ্যই কিষাণু যে একটা পেছন দিকে নিজের গোল ফেস করে বল রিসিভ করে অপোনেন্ট গোলটের ঠিক যেদিকে রিসিভ করে তার উল্টো দিকের কোণে যে কে যাচ্ছে না খেলছে, ফলে ওর যে একটা পেরিফেরিয়াল ভিউ, মানে মাথায় চোখ ছিল। না পেরিফেরিয়াল ভিউ দিয়ে ধর ও বুঝে হুম। যাওয়া, হ্যাঁ, দিয়ে সেখান থেকে পাস করতো, তা সেগুলোর ক্রেডিট নেই। এগুলো এগুলো বা কিছুটা তো হাই একদম যাদের জন্মগত স্কিল বা এই ধরনের কিছু আইকিউ আছে, আর একটা হচ্ছে বেসিক আইকিউ যদি একটু বেশি ছেলে আসে, অবভিয়াসলি ফুটবলের মান আরো ভালো। মানে কোয়ান্টিটি নট থেকে প্লে যে কোয়ালিটি আমি বাড়বে। বলছি না যে মানে মানে ঝাড়গ্রাম সাঁওতাল এলেই যে হাঁসদা বা এই ধরনের এলেই হবে না। হাঁসদার মধ্যে যে গোল স্কোরের এবিলিটি আছে, রবির মধ্যে হ্যাঁ রবি হ্যাঁ, হাসদা রবি হাঁসদার মধ্যে রবির মধ্যে যে গোল স্কোরিং এবিলিটি আছে, ক্লাস, এটা ক্লাস। মানে সেটা ক্লাস, এতে কোনো ভুল নেই। তার মানে ওর কিন্তু ওই লেভেলের আইকিউটা আছে, ওই লেভেলের আইকিউটা আছে, ফলে এইগুলোকে নার্চার করানোর ব্যাপার আছে। আর এইগুলোই খোঁজার জন্য একটু এক্সপার্টাইজ দরকার আমার মতে। বাংলার ফুটবলের উন্নতির জন্য যারা স্পটার হবে, এই স্পটারটা খুব ইম্পর্টেন্ট। এই স্পটার যারা হয় তারা খুব ইম্পর্টেন্ট। সেই ছেলেগুলোকে এইখানে একটা নজর দিতে হবে না, আগামী আইএফ এর বহু কর্মকাণ্ড তো আপনাকে দেখি। কর্মকাণ্ডে আছি, বাট কোনোটার মধ্যেই তো খুব বেশি আমি মানে দীর্ঘমেয়াদী প্ল্যানও দেখি না, বা ইনিশিয়াল যে পারপাসও দেখি না, যে হোয়াট ইজ দ্য রিয়েল পারপাস, মানে এটার লং টার্মে কি আসে দেখি না। কালকে একটা খেলা হবে, এই খেলাটার পর ছেলেটা কোথায় যাবে, প্লেসমেন্টের কোনো ঠিকানা নেই, কোনো কোনো কিছুই নেই, কিছু এটা না। সঠিক পরিকল্পনা ভাবনা দরকার। এটা এটা প্রথম কথা একটা ইন্ডিভিজুয়াল বা কোনো একটা ছোট ক্লাব বা কোনো একটা হবে অ্যাসোসিয়েশনের না। দ্বারা হয় না। এটা সার্বিকভাবে সারা দেশ, এটা সংস্কৃতি, ফুটবল সংস্কৃতি। ফুটবল সংস্কৃতি, এটা যখন সারা দেশ ভাববে, যখন দেশের এটা একটা পলিসি হবে, দেশের একটা নীতি হবে, এই ব্যাংকিং এর একটা আছে, রেট অফ ইন্টারেস্ট কি হবে, গোটা কি হবে, পৃথিবী সব হাউজিং ব্যাংক, এর গোটা ভারতের সব ব্যাংক এক। এক হতে হবে। আমার ফুটবলের ক্লাস 1 এর বই, এই 2 এর বই, এই আর যে বেশি দেবে সে চিট ফান্ড, সেটা ব্যাংক নয়। যে বেশি দেবে তার কোনো ফান্ড নেই, মানে তার কোনো পরিকল্পনা নেই। আর এমনি ফুটবলেও এই ধরনের একটা, তুমি যদি বলো যে ডাক্তারি বলো, ডাক্তারিতে তো আর ফার্স্ট ইয়ারে যেটা পড়াবে ফোর্থ ইয়ারেরটা তো আর ফার্স্ট ইয়ারে পড়ায় না। ফুটবলে একমাত্র ফোর্থ ইয়ারেরটা ফার্স্ট ইয়ারে পড়িয়ে দিচ্ছে কোন কোচ ফার্স্ট ইয়ারেরটা ফোর্থ ইয়ারে প্রপার পড়াচ্ছে, সিলেবাস নেই। প্রপার সিলেবাস নেই। সিলেবাসটা হওয়া জরুরি। সে অবশ্যই জরুরি। অমিত দা, সেটা হচ্ছে অনেক ফুটবলারদের দেখি রাজনৈতিক মঞ্চে, আপনাকে তো দেখলাম না কেন? রাজনৈতিক মঞ্চ তোমরা সেটা মঞ্চ একটা হিসেবে কথা। দেখো, আমাদের কিছু মানে আগের যে সরকার ছিল বা বর্তমান সরকার, আমি কোথাও দেখলাম না আমরা সে অর্থে। আমি কোনো সব, বাট অনেক ইনভিটেশনে গেছি, অনেক ইনভিটেশনে যেতে পারিনি হয়তো, মানে হয়তো সবই তো আমাদের খেলোয়াড় হিসেবে ডাকে, আমাদের তো আর কোনো বক্তৃতার জন্য ডাকে না, বা আমরা রাজনৈতিক বক্তৃতা দিতে পারবো কিনা সন্দেহ আছে। আহ, আর এমন না যে অনেকে যে তো যে হোক, বিরোধী হোক, আমার কোনো না কোনো তো আমার আছে, বিরোধী হোক আর নিজের দিকের হোক, কেউ না কেউ তো কিছু কাজ ভালো করে। ভালো আমি কাজ, আমি ভালো একদম কাজে যেতে আমি অসুবিধা একদম নেই। সেই প্রশ্ন করছি না। আপনার দুই সতীর্থ, একজন এমএলএ হয়েছেন, একজন এমপি হয়েছেন, পরবর্তীকালেও দেখা গেছে যে রাজনীতির ময়দানে আপনার কাছে কখনো এমন অফার আসেনি? না, প্রথম কথা অমিত ভদ্র কাছে অফার আসেনি, হতে পারে না। না না, আমি প্রথম কথা নিজেকে মনেই করি না যে আমি রাজনীতিতে ফিট পারসন। কারণ আমি নিজের কাউকে কিছু আমি কাউকে যদি কিছু টাকাও দিয়ে ফেলি, আমি তার কাছে হয়তো চাইতেই পারবো না, চাইও নিয়ে এরকম বোধ হয় আছে। মানে আমি কারোর কাছে টাকা নিয়েও নি কোনোদিন, চাওয়াও নেই, নিজের ফ্যামিলি বাদে। ফলে ইভেন যদি আমরা কোথাও, অনেক সময় আমাদের যে কেউ না কেউ কিছু তো আমাদের উপহার দেয়, আমি কোনোদিন উপহার চাই না। 80% উপহার আমি কিন্তু সেই গাড়িতেই রেখে এসেছি। গতকালকেও তুমি যেখানে দেখেছিলে, টোটালটা ফুল সমেত ওই গাড়িতেই রেখে এসেছি কারোর জন্য। কেউ নিয়ে যাবে, হ্যাঁ। দারুণ কিছু এগুলোর মানে আমার কাছে মনে হয় না যে দারুণ কিছু এতে এনে বাড়িতে ভর্তি করার যার কোনো ভ্যালু, মানে এক্সট্রা মূল্য নেই। কাকে দেখাবো? আমার জিনিস দেখবে আমার বাড়ির লোকই দেখবে, আর কত দেখবে? আর কাকে দেখাবো? বাইরের লোককে ডেকে এনে দেখিয়ে এটা দিয়ে কি প্রমাণ করতে পারবো? যে এটা বেশি মানে আমি বড় ফুটবলার, আর এটা কম মানে আমি ছোট ফুটবলার, তা তো না। অরুণ ঘোষের বাড়িতে হয়তো দুটো দেখবো, তার মানে অরুণ ঘোষ তো আর ছোট ফুটবলার না। আমার কাছে এই ধারণাটা আছে।
একটা জিনিস আছে, উমরোস একটা ম্যাচ খেলেছে, না একটা তবু কি মনে হয় না যে অলিম্পিক খেলেছে ধরুন না। ধরুন ধরুন আপনি এমএলএ বা এমপি হলেন আরো বেশি কাজ করতে পারতেন ফুটবলের জন্য? না, না, আমি কাজ করা একটা জিনিস, সে তো আমি ভারত পেট্রোলিয়ামে কাজ করেছি, একটি এখানে একসময় এই রিজিয়নটার আমি বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশনের হেড ছিলাম। আমি ছিলাম একটা রিজিয়ন চালিয়েছি, লোকের বেনিফিট, স্যালারি, মেডিকেল, অল বেনিফিটস রিলেটেড টু জব, এগুলো তো আমি দেখেছি। ফলে ওর মধ্যে হেল্প তো করা যায়। সেখানে একটা স্ট্রাকচার প্ল্যান ছিল। আর মানে রাজনীতি না করলেও না, হেল্প না, করা যায়। হ্যাঁ, হেল্প না, হ্যাঁ, রাজনীতি না করলে হেল্প করা যায়। এই তো আমরা ফুটবলের টিমটা করছি, লোকের কাছে তো যাই। উম, আর যেটা খেলা দিয়ে যে পার্টিই করুক, খেলা রিলেটেড হলে, উন্নয়নমূলক কাজ হলে আমাদের রাজনীতির মঞ্চে থাকতে অসুবিধে হবে। যদি উন্নয়নমূলক কাজ হয় তাতে থাকতে অসুবিধে কোথায়? এমন না তো যেখানে টোটাল। না কেউই অচ্ছুত নয়, খেলার জন্য সবাই যারা আছে হ্যাঁ, তাদের। খেলাধুলো যে আছে, আমরা খেলোয়াড়, তাদের আমাদের তো একটা সমাজের ওই খেলোয়াড়ই পরিচিতি আছে। যদি একটা কথায় যদি জীবনকে ব্যাখ্যা করতে বলি কি বলবেন? জীবনকে ব্যাখ্যা করতে হলে আমি আগেও কথা বোধহয় বলেছিলাম যে আমি যদি বুড়ো থেকে মানুষ বাচ্চায় গিয়ে মারা যেত, মানে বুড়োতে জন্মালো বাচ্চায় গিয়ে মারা যেত, তাহলে ভুলগুলো, যে শুধরে ভুলগুলো নেওয়া হয়েছে যেত। শুধরে নেওয়া যেত, মানে আপনার আপনার যদি জীবনের ভুল শুধরাতে বলা হয় কোনটা শুধরাবে? যে এটা লাইফস্টাইল। না থাকলে ভালো হতো। হ্যাঁ, এটা ওটা ভাবিনি, মানে যখনই যে ভুলটা হয়, মানে ভুল করার পর তো হয়, এটা যদি বুড়ো থেকে বাচ্চাদের জন্মাতাম তাহলে এগুলো করবো। যেমন হচ্ছে আরো নিজেকে ইনভেস্ট করতাম ফুটবলে ভালো খেলার জন্য। আমরা তখনকার দিনের হতো কি, 10 টাকা আয় করলে প্রায় 9 টাকাই এই রেখে দিতাম বাড়ির মানে সবার জন্য। লাগে যেহেতু ফুটবল একটা নিজের ইন্ডাস্ট্রি, আমার কাছে ফুটবলটা তখন একটা, সেখানে আরো আমাদের বেশি ব্যয় করা উচিত এখন ছিল। ফুটবলাররা পিআর রাখে, তাদের বডিগার্ড থাকে। না, ওগুলো দেখে দেখে কি মানে হিংসা হয় না? না, কিভাবে না, দেখেন? ওটা বোকামি লাগে আমার, কারণ ওদের বুদ্ধি কম বলে লাগে। পিআর লাগার কি আছে? পিআর পিআর মিনস হচ্ছে পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন তোর আমি যদি কোনো একজন আমার ফুটবলারকে, আপনি ধরুন যেখানে গেস্ট হিসেবে যাচ্ছেন, আপনি যেখানে গেস্ট হিসেবে যাচ্ছেন, আপনি হয়তো কোনো টাকা নিচ্ছেন না কি নিচ্ছেন আমি জানি না সেটা। পাশে একটা দেখছেন আপনার থেকে 20 বছর 30 বছর পরের একজন ফুটবলার, তাকে যখন ফোন করা হয় সে তখন বলে যে আমার পিএ কে ফোন করো বা আমার ম্যানেজারকে ফোন করো। এবারে সেই ম্যানেজার একটা রেট ফিক্স করে দেয়, 10,000 15,000 একটা কিছু আর কি। জানেন কি এগুলো হয়? না, এটা জানি না, হালে শুনেছিলাম শুনে নিন আমার কাছে। আমি হালে শুনেছিলাম যে লোকেরা কি পিআর টিআর রাখে। প্রথম কথা, ফেসবুকে যে ফেসের যে ফেস নিয়ে মানুষ ফেসবুকে অন্য লোককে দেখায়, আমার লজ্জা লাগে যে আমি, আমার ওই ফেস হলে আমি দেখাতাম না। আমার এই ফেস হলে আমি অতটা দেখাতাম না, ফেসবুক দিতাম। আর যে কাজটা, যে খেলাটা খেলেছি, এরকম আমাদের আগে যেহেতু অরুণ ঘোষের কোনো ফেসবুকে ছবি নেই, আমি তো আর অরুণ ঘোষ না, সেই জন্য আমি যখনই দিতে যাই একটা, যে আমি এই ম্যাচটা ভালো খেলেছি, তখন আমার অরুণ ঘোষের কথা মনে পড়ে। ওই আমি তো যেহেতু ওই ভদ্রলোককে আমার জীবনের একটা দাদা ওই আপনার থেকে ভদ্রলোক আমার 30 জীবনে বছর একটা পরে হাফ ইন্ডিয়া ম্যাচ খেলেনি, পিআর আছে, তার পিআর আছে। না। ফোন করলে বলে আমার ম্যানেজার ধরবে। এখন তো তোমার এইদের পিআর তুমি কেন বলছো? আজকে তো কোনো একটা লোকের 10টা টাকা ইনকাম করলেও একটা পিআর রাখে। আমি কিন্তু এখনো ট্রেনে যাতায়াতেও ভাল লাগে, আবার গাড়িও আছে। শুধু গাড়িটা চালাতে পারি না, তার জন্য কোনো কোনো কিছুতেই আফসোস নেই। আছে, আমি যাই, আমার কোথাও আছে, কিছু আছে, কোথাও দেখতে যাই, একটা পাম্প দেখতে যাই, কোনো একটা হোটেল দেখতে যাই আমাদের। তা পিআর পিআর রাখলে 10 জনের কাছে গিয়ে আমার কি জন্য দামটা বাড়াবো? আমি তো কোনো সমাজ থেকে আর টাকা নিতে চাইছি না। আমি তো আর সমাজ থেকে টাকা নিতে চাইছি না। তুমি কি জানো, আমি অনেক কিছুই করি, কোনোটাই বিনা পারিশ্রমিকেই করি। আমি কোনো একটা সুপার লিগের কোনো টিম দেখছি, এ, যেখানে হয়তো দাদা অন্যরা কোথাও গেস্ট গেলেন, কোথাও একটা টাকা নেন? না অনেক, নিলে কিন্তু না, দাম না, কমে যাবে না, দাদা। না, অনেক রিসেন্টলি গত গেছি এদিকে, ওই এতদিন হচ্ছে অনেকেই বিভিন্ন জায়গায় নিয়ে যায়, গেছি, যায়নি যে তা না। রিসেন্টলি আমি ডিক্লেয়ার করেছি যে আমাকে যারা বলতে আসে, বিভিন্ন ক্লাব, বলেছি আমাকে কিচ্ছু দিতে হবে না, আমার একটা ক্লাব আছে, বা তোমার পাড়ার ক্লাবে হলো, পাশের ক্লাবে তুমি একটা আমাকে গাড়ি ভাড়াতে, যেটা গাড়ি ভাড়া বা এইসব যেগুলো খরচা করছো সেটা না দিয়ে আমি আমার মতো চলে যাব। আশেপাশে হলে তুমি একটা বুট কিনে দিও, বা আমাদের যে কোনো একটা প্রতি বছরে একটা ছেলেকে বুট দিও, বা একটা চিফ গেস্টে আনতে গেলে তোমাদের যে খরচাটা ধরে রাখো বাজেটে, সেই বাজেটে একটা বা দুটো বুট দিয়ে দিও। সেরকম মাঝে মাঝে বলেছি, আমিও বলেছিলাম, প্রতাপও বলেছে। কেউ যদি আমাদের নিতে মানে গেস্ট হিসেবে নিতে যায়, তাহলে নিয়ে গেলে অ্যাটলিস্ট ওই 2-4টে করে বুট দেয়, অবশ্যই আমরা এমনি চলে যাব।
কোনো চিন্তা নেই। এটা আমার এই এত ভালো লাগলো এটা শুনে যে এই প্রজন্মের অনেককে দেখি, যাই হোক ফুটবল ইজ না মার্কেটিং এটা আমি অনেকের কাছে, সেটা এটা সমস্যা নেই, মার্কেটিং হতে পারে বা যেভাবে সে যে দেখে আর কি, সবকিছু প্রমোশন হতে পারে, বাট এই যেভাবে আপনি গোটা বিষয়টা দেখলেন আর কি। এক্ষুনি তোমার বাড়িতেই আমার কিছু স্টক আছে জার্সি, দেখবে আমার বাড়িতে গোটা 20টা জার্সি আছে, আর একজনকে দেবো বলে, একটা টিমকে দেবো বলে আমি নিয়েছি। আমি শুধু এটা এখন করিনি, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি, কলকাতা টিভি তখন ছিল, এই বুলবুলি আমার ইন্টারভিউ নিয়েছিল, আমি আর তরুণ একটা কিছু টাকা দিয়েছিল, আমি টেবিলেই রেখে দিয়ে বলেছিলাম এটা তোমাদের যদি কোনো চ্যারিটেবল কিছু থাকে সেখানে দিয়ে দিও। এটা তখন মানস বাবু, যে মানুষ আনন্দবাজারে ছিলেন, উনি সেই মানস চক্রবর্তী, উনি ছিলেন, কিংবদন্তি এমসি। হ্যাঁ উনি ছিলেন, ওনাকে দেওয়া হাতে দিয়ে দিয়েছিলেন। এই যে তার মানেই এই না যে আমাদের টাকার দরকার নেই, তা না। প্রথম কথা এমন কিছু টাকা দেয় না যাতে আমার দারুণ কিছু পরিবর্তন হয়ে যাবে। অমিত ভদ্রই থাকবে। কিচ্ছু মানে খুব সামান্য টাকা দেয়, সেই টাকা নিলে বরং আমার মনে হয় যেন আমাদের খুব প্রেস্টিজে লাগে। ও টাকাটা না নেওয়াই ভালো, যে টাকাটা অফার করে সে টাকাটা না নেওয়াই ভালো। যতক্ষণ গল্প আপনার আছে জীবনে, ততক্ষণ আপনি জীবিত আছেন। ও ঠিক, সেটাও ঠিক, অবভিয়াসলি গল্প আছে। গল্পটা শেষ হয়ে গেলে, কন্টেন্ট যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার ডেডলাইন শেষ। পডকাস্টটা এখনই শেষ করছি না, একটু আনটোল্ড স্টোরি শুনবো, অন্যরকম গল্প শুনবো। আচ্ছা অমিত, আপনি যখন যে ক্লাবে খেলেছেন, অন্য ক্লাবে গেছেন, ধরুন মোহামেডান থেকে মোহনবাগান গেছেন, আবার মোহামেডানে ফিরেছেন, মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গেছেন, আবার মোহনবাগানে ফিরেছেন, ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে গেছেন, আবার ইস্টবেঙ্গলে ফিরেছেন, কখনো কোনো দলের জন্য দরজা বন্ধ ছিল না আপনার, ঠিক বলছি? হ্যাঁ অবশ্যই, এটা আমার কাছে একটা গুড লাক। অনেকের ক্ষেত্রেই হয়তো এই মানে আহ, হয়তো এটা ক্লিক করেনি, আমার ক্ষেত্রে কিন্তু কোনোদিন এটা অসুবিধা হয়নি। কোনো টিমেই আবার দরজা তো খোলাই পেয়েছি এবং খেলার মাঠটাও খোলা পেয়েছি, আমার জন্য খেলার দরজাটা খোলা ছিল। আহ, কারণটা আহ, কারণটা আমি কারণটা আমার মধ্যে তো, আমি প্রথম কথা কোনো নিজের জেদেই যেতাম। আমি ক্লাব ছাড়বো এগুলো কোনো একটা 7টা বন্ধু নিয়ে আমি ডিসিশন নিতাম না, এটা নিজে একা একাই ডিসিশন নিতাম। ফলে ডিসিশনগুলো রাইট রং হলে অবভিয়াসলি আরও প্র্যাকটিস বাড়িয়ে দিতাম বা কিছু হতো, কিন্তু কোনো ক্ষেত্রেই আমার রং হয়নি। বিভিন্ন ক্লাবেই খেলেছি। মোহামেডানটার আমি প্রথমে মোহামেডানে ছিলাম, মোহামেডান পরিবেশ যখন 89-এর মোহামেডানে এসেছিলাম, প্রথমে যে মোহামেডান দেখলাম, মোহামেডানে একটা ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল, আনসারুল হক, যেই ভদ্রলোক আমাকে সই করালেন বা কথা দিয়েছিলেন যে এই কমিট করেছিল যে ধরনের ফেসিলিটিসের, সবটা দিয়েছে। উল্টে আমাকে একদিন বললো যে তোমাদের যত প্লেয়ার আছে বেশিরভাগই তাতে হিন্দু মুসলিম না, কারণ আপনার দেবাশিস মিশ্র, তনুময় কে ছিল না, মানে এরকম মিশিয়ে একটা ভালো টিম ছিল। বলে দাও, আমাকে একটু সিনিয়রই মানতো তখন, মানে আমাকে বেশ করেই টিমটা হয়েছিল, বলে দিও কারোর পয়সা মারা যাবে না, একটা পয়সাও মারবো না। প্যারালালি মোহনবাগানেরও বেশ কিছু অফিসিয়াল দেখেছি, তাতে বিরু চ্যাটার্জি, এই শৈল চ্যাটার্জি নাম বিশেষভাবে আসবে। একেবারে এই ধরনের মানুষগুলো ময়দানে ছিল। ফলে হিন্দু মুসলিমের তো আমি কোনোদিন কোনো বিভেদ মানে এখন যখন দেখেন যে চারিদিকে এত হিন্দু মুসলমানের এগুলো অস্বস্তি লাগে। মুসলিম, হ্যাঁ ভীষণ অস্বস্তি লাগে যে মুসলিম বলে আলাদা। এই তো না, আমি তৌসিফকে তো নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তৌসিফ জামালকে, মানে ও আমাকে ভগবানের মতো ভালোবাসে। মানে আমি ওকে রিক্রুট করেছি, আমি দুটো রিক্রুট করেছি, দুটোই তুমি যদি বলো আমি রিক্রুটেড। কারা মানে মুস্তাক আর তৌসিফ ভারত পেট্রিয়াম রিক্রুট করেছি, কেউ করেনি, আর কেউ করেনি ভারত পেট্রিয়ামের, অমিত ভদ্রই করেছি। হ্যাঁ, তাই এদের আমার তো কোনো সময় মনেই হয়নি, তাদের আমি কোয়ালিটি দেখেই করেছি, এবং দুজনেই একদম জিএম লাস্ট দিন অব্দি সার্ভিস দিয়ে গেছি। শুধু তাই না, আমার ইস্টবেঙ্গলেও প্যারালালি আমি পল্টুদাকে দেখেছি, নিতুকে তো পরে দেখেছি। হ্যাঁ, পল্টুদাকে মানে আমি 88 পল্টুদাকে, ওইটা মনে আছে, খুব অল্প সময় খেলেছিলাম পল্টুদার। একটা সেই সময় খুব খারাপ সময় যাচ্ছিল, হ্যাঁ আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের খুব খারাপ সময়, খারাপ মিনস মানে ডিফেন্স ওরিয়েন্টেড টিম হয়েছিল, এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছিলাম না, লিগটা জিতেছিলাম। পল্টুদার যে একটা যাকে বলে ফাদার ফিগার যাকে বলে, রাইট, ফাদার ফিগার, আশ্বাস দেওয়া, বলে হয়েছে তো কি হয়েছে, কাল না কাল আসবে। হ্যাঁ, ফলে এই ধরনের লোকের সংখ্যাটা বেড়ে গেলে মনে হয় ময়দানটা আরেকটু ভালো হতো। শিশির ঘোষের বিয়ের দিন আপনার কাছে সেই মুহূর্তে খেলার ড্রেস ছিল না,
কিভাবে কি ম্যানেজ হয়েছিল, একটা গল্প না, আছে। শিশির ঘোষের বিয়ের দিন বোধহয় শিশির বিয়ে করেছিল বোধহয় 89-এর জানুয়ারি মাসে, আর কি নেহেরু কাপটা চলছে তখন, তার সময় বিয়ে হয়েছিল। আমি আলটিমেটলি আসতে পারিনি, অনেক রাত্রিরেও নেহেরু কাপ বোধহয় ফ্ল্যাড লাইটে সল্ট লেগে হয়েছিল। আমার জামা কাপড় ছিল না, মানে আমি একটা ওই এর জন্য একটা সুপার স্টেশনের জন্য স্পোর্টসের ড্রেস না, ছিল। সুপার স্টেশনের জন্য এক ধরনের জামা পরতাম, স্পোর্টসের ড্রেস তখন ছিল না, আচ্ছা। জামা প্যান্টই হতো আর স্পোর্টসের ড্রেস বলে হুম। কিছু না। একটা ট্রাকস্যুট থাকতো, ব্যাস ওই এনাফ। সেটায় কি পরে যাবো, একটা কোট প্যান্ট পরতে গিয়ে আমি এক ভদ্রলোকের ওই ওটা বউবাজার স্ট্রিটের একটা কোথাও বাড়িতে ছিলাম, মোহামেডানে তখন ছিলাম। ওই যেখানে বোম ব্লাস্টটা হয়েছিল না কোন রেস্টুরেন্টটা, ওর উল্টো দিকে ওই আশেপাশে, মেজবান বা এরকম কিছু হ্যাঁ হবে। ওইখানে ওইখানটার আশেপাশেই ছিলাম। সেখানে এক ভদ্রলোকের বাড়িতে ছিলাম, সে মোহামেডান অফিসিয়াল ছিল। আমি জামা কাপড়ের খোঁজ করতে, সে একটা ড্রয়ার খুলে দিয়েছিল, সিনেমায় দেখায় না, ড্রয়ার খুলে দিলে প্রচুর জামা কাপড়, মানে হুম, সে কোট টোট, হুম, চকমকি হুম। কোট, জুতোর সাথে মানে সাথে এসে কোনটা গেল, পড়বে দেখো এরকম আর কি। জুতোর সাথে সাথে এসে গেল। তখন 8:30 বাজে প্রায়। তারপর ডিসিশন নিলাম ওরা গাড়ি ঠাড়ি তো দেবে, তখন তো আর গাড়ি ঠাড়ি ছিল না, গাড়ি ঠাড়ি দেবে। আমি বললাম শিশির বাড়ি তখন রিসরায়, সেখান থেকে এসে আমি হরিনাবিতে আসবো। তারপর আলটিমেটলি ডিসিশন নিলাম যে পরের দিন আমার বোধহয় প্র্যাকটিসের একটা ব্যাপার ছিল, নেহেরু কাপটা চলছিল হুম, তখন। হুম। আহ, আমার আলটিমেটলি যাওয়া হলো না। ফলে এইগুলো হচ্ছে একটা মজার, মানে তখনকার দিনের আমাদেরই চোখ ধাঁধিয়ে দিয়েছিল যে এই ধরনের দেখিনি। এখন হয়তো এখনকার প্লেয়ার অনেক কিছু দেখেছি, আমরা হয়তো হুম, তখনকার দিনের এই প্রাচুর্য যে হতে পারে হুম, হতে পারে। সেগুলো দেখিনি। ব্যাস এইগুলোই হচ্ছে, মনে হয়েছিল যে দারুণ কিছু দেখেছি। আহ, যাই হোক অমিত, আমি এখানেই শেষ করি শোটা। অনেকটাই আলোচনা থ্যাংক ইউ, হলো। একদম ধন্যবাদ। অনেকটাই আলোচনা হলো। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকবেন।